আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা রাখি তোমরা সবাই ভালো এবং সুস্থ রয়েছো বরাবরের মতোই। আমার মনে হয় যে আমাদের লাইভটা তোমরা দেখতে পাচ্ছ এবং আমাদের কথা তোমরা শুনতে পাচ্ছ, এবং কে কোথা থেকে দেখছো আর কি এটা একটু তোমরা কাইন্ডলি জানাও। আর তোমাদের সবাইকে আবারও সালাম জানাচ্ছি আজকের ক্লাসের। আসসালামু আলাইকুম। আমার সাথে দেখতেই পাচ্ছ দুইটা মানুষ, আমাদের আতঙ্ক ফাহাদ ভাই, নারুতো ফাহাদ, ওকে, এবং আমাদের কে আবিদুল্লাহ আবেদ নাকি? ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আজকে তোমরা জানো যে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হবে আর কি, এবং সেই অধ্যায়টা হচ্ছে কি অধ্যায় বলো তো? প্রাণীর বিভিন্নতা ও বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। আচ্ছা, ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন। ওকে, আমাদের কথাটা শোনা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই কথা তো মেবি শোনা যাচ্ছে। অবশ্যই মেবি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও। আর তোমাদের সবার জন্য যে দুই একটা কথা, তার মধ্যে হচ্ছে তোমরা সবাই জানো যে আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 1-এর এটাই কিন্তু লাস্ট অধ্যায়, এবং এটার 3টা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ বা 4টা ক্লাসের মাধ্যমে এটা আমাদের শেষ হবে। এবং মাস্টার টপিক কোর্স সাইকেল 2 শুরু হচ্ছে কিন্তু 1 অক্টোবর থেকে। আর হ্যাঁ, এই 1 অক্টোবর থেকে মাস্টার টপিক কোর্স সাইকেল 2 যেটা শুরু হবে, তোমরা অলরেডি কিন্তু অনেকেই সেটাতে এনরোল করে ফেলেছো। সেটা ফ্রি না, সেটা খুবই সামান্য একটা সম্মানী সেটা রয়েছে, মাত্র 510 টাকা। তোমরা যারা সাইকেল 1 তোমরা দেখছো, এভাবেই সাইকেল 2তে ক্লাস হবে। আমরা এইভাবেই কোয়ালিটি মেনটেন করে ক্লাস নেব, এবং সেটা হচ্ছে মাত্র 510 টাকায় তোমরা আমাদের সাইকেল 2তে এনরোল করতে পারো। সেখানে 3টা অধ্যায় থাকবে: রক্ত সঞ্চালন, শ্বসন এবং শ্বাসক্রিয়া, এবং থাকবে কোষ রসায়ন। এই 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের অলরেডি কিন্তু অনেকে এনরোল করে ফেলেছে। আর এটার জন্য বিস্তারিত জানার জন্য তোমাদের আমাদের পেজে ইনবক্স করলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আর আবিদ, আজকের আমাদের মনে হয় যে আমাদের ক্লাসটা নিয়ে তোমার কিছু কি বলার, বা আমাদের ফাহাদ কি বলতে চাও? আজকে ক্লাসটা হচ্ছে আমাদের মেইনলি তো হচ্ছে মাস্টার টপিক কোর্সের মেইনলি জুলজির হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, যেটা বোটানি হচ্ছে 2টা চ্যাপ্টার হয়েছে: কোষ এর গঠন এবং হচ্ছে কোষ বিভাজন। তো আমাদের ফার্স্ট আজকে জুলজির চ্যাপ্টার শুরু হচ্ছে, সেটা সাইকেল 1-এ ছিল, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এবং নেক্সটে কিন্তু আমাদের হচ্ছে সাইকেল 2, যেটা পেইড কোর্স। এখানে কিন্তু 2টা জুলজির চ্যাপ্টার রাখা হয়েছে, সেটা হচ্ছে আমাদের 4th চ্যাপ্টার এবং 5th চ্যাপ্টার। সেটা হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন এবং হচ্ছে আর একটা শ্বসন ও শ্বাসক্রিয়া। আর বোটানির একটা চ্যাপ্টার রাখা হয়েছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের মেইনলি হচ্ছে 25-এর সিলেবাসে মেবি নাই, 26-এর জন্য, সেটা হচ্ছে আমাদের সেল কেমিস্ট্রি, সেটা হলো কোষ রসায়ন। ঠিক আছে, তো আমরা কিন্তু কম্বিনেশন করে হচ্ছে টপিক বলো বা সাবজেক্টের হচ্ছে চ্যাপ্টারগুলো হচ্ছে রাখতেছি। হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ফার্স্ট সাইকেলে 2টা বোটানি চ্যাপ্টার ছিল, একটা জুলজি ছিল। আমরা হচ্ছে সেকেন্ড সাইকেলে হচ্ছে রাখছি 2টা জুলজি, একটা বোটানি, একটু কম্বিনেশন করে আর কি রাখতেছি, যাতে তোমাদের পড়তেও সুবিধা হয়, আমাদের পড়াইতেও সুবিধা হয় আর কি। যাই হোক, আমাদের হচ্ছে জুলজি আজকে ফার্স্ট ক্লাস হবে। আমাদের প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস ভাইয়া ক্লাস থাকবে, এবং সাথে আমি থাকবো, ফাহাদও থাকবে। আর ক্লাসে তোমরা সবাই থাকো শেষ পর্যন্ত। আমাদের কিন্তু আজকে টপিক পড়া শেষে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে এমসিকিউগুলো হয়, আমরা এমসিকিউগুলো সলভ করব। এবং আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু আমাদের হচ্ছে কি থাকে বলো তো, তোমাদের একটা অনশট এমসিকিউ থাকে। আশা করি ওই চ্যাপ্টারগুলো পড়া শেষে তোমরা এমসিকিউগুলো সলভ করো। এই এমসিকিউগুলো সলভ করলে আশা করি তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যায়। ঠিক আছে, তো হচ্ছে আমরা ক্লাসে এক্ষুনি শুরু হবো। তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসে জয়েন হয় না, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো এবং আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, কারো কোনো কমেন্টস আমরা একটু দেখতে পাচ্ছি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার মনে হয় শোনা যাচ্ছে আর কি। শাকিল ভাই, ভয় নাই, বায়োলজি ছাড়ি নাই, কিন্তু ঠিক কান কাটা রাকিব, আমাদের কান কাটা রাকিব। না ভাই, কান কাটা রাকিব না, কানটা কাটে নাই, কাটতেছিল। ও আচ্ছা, কেটে যাচ্ছিল আর কি। ভাই, এটা কিসের ক্লাস? এটা হচ্ছে বায়োলজি ক্লাস, এবং আমরা তোমাদের ক্যাপশন ঠিক করে দিচ্ছি আর কি। এটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের ক্লাস আর কি। আচ্ছা, আতঙ্ক ফাদার জন্য আর কি টপিকটা ঢেকে গেছে মেবি। ওকে, এই যে এটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো যাই হোক, আমাদের চলো আমরা এখন মূলত তাহলে আমরা চলে যাই আর কি আমাদের ক্লাসের দিকে। দেখতেছে ক্লাসটা। আর রিফাত ভাইকে কতবার বলছে একটু ক্লাসে আসুক, এখন যদি না আসে আর কি বলার আর কি, বলে যাচ্ছি দেখুক, না আসুক তাহলে দেখুক, এটাই আর কি কাজ, আর কি করার। তাহলে ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের দিকে একটু শুরু করি। কিছুক্ষণ পরে তারা আসবে আর কি, আই হোপ সো।
তো আজকে যে ব্যাপারটা হচ্ছে, আজকে কিন্তু ক্লাস হবে যে এটা নিয়ে, আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই যে বলো তো এটা কি, এটা বলো তো এইটা কি, বলো আমাকে, দেখা যাচ্ছে কিনা এটা কি মাছ বলো? রুই, কাতলা, মৃগেল না কি মাছ এটা আমাকে একটু জানাও তো। এটা হইতেছে কিন্তু তারা মাছ, ঠিক আছে, স্টার ফিশ, স্টার ফিশ। এটা কিন্তু দেখো 5টা ভাগে বিভক্ত, এটাকে কিন্তু পঞ্চঅরীয় প্রতিসম বলে। এটা আজকে আমরা পড়াশোনা করব। কোনোটা দ্বিঅরীয় প্রতিসম, কোনোটা অপ্রতিসাম্য, তারপরে পঞ্চঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্ব প্রতিসাম্য, এটা হচ্ছে পঞ্চঅরীয় প্রতিসম, এটা হচ্ছে একাই নোটা মাঠা বা তারা মাছ। ওকে, এর পরের দিকে আমাদের যেটা একটু চলে আসবো আর কি, তারা মাছ। হ্যাঁ, ভেরি গুড, স্টার ফিশ। পুষ্প বলেছে তারা মাছ, অ্যাবসলিউট রাইট। আজকে অনেকজন তো ক্লাসে আসছে আর কি, প্রায় 50 জনের মতো ক্লাস, 52 জন ক্লাসে আসছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সবাইকে একটু মেনশন করে দাও বন্ধুদেরকে। আচ্ছা, তারা মাছ চলে আসছি আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমি একটু ক্যাপশনটা একটু ঠিক করে নিই। ক্লাস 1, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে আমি আরেকটা জিনিস এখানে দেখাচ্ছি আর কি তোমাদেরকে। এইটা তোমরা দেখতে পাচ্ছ কিনা সঠিকভাবে একটু আমাকে একটু জানাও। তবে আরেকটু ক্লোজ নিয়ে গেলাম, দেখো দেখা যায় কিনা এটা। এই যে দেখো চারিদিকে ঘোরাচ্ছি, এটা হচ্ছে কিন্তু একটা কৃমি। এটা আমাদের প্ল্যাটিহেলমিনথেসের, প্ল্যাটিহেলমিনথেস পর্বের একটা কৃমি, এবং এটাকে বলা হচ্ছে আমাদের মূলত যে শুকুর রয়েছে টেনিয়া সোলিয়াম, এই যে চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি যেটাকে বলা হচ্ছে শুকুরের, এটা হচ্ছে শুকুরের ফিতা কৃমি। ওকে, টেনিয়া সোলিয়াম এইটা ফিতা কৃমি। এবং এবং এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো এটা মানুষের কৃমি, যেটাকে আমরা কিন্তু বলি নেমাটোডা পর্বের, এবং নেমাটোডা পর্বের এটা হচ্ছে কোন কৃমি বলো তো? রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি, রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি। এই যে দেখা যাচ্ছে কিন্তু গোল কৃমি, দেখছো একদম টোটালি গোল, একটা লম্বা একটা সরু গোলের মতো আর কি এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসক্যারিস, ও আচ্ছা আচ্ছা, প্রিয়ন্তী রুবেন্স নাম দিয়েছে, টেনিয়া সোলিয়াম। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে। ওকে, তোমাদের যারা যারা ক্লাসটা করছো, আজকে আমাদের একটা নতুন টপিকে নতুন অধ্যায় শুরু হয়ে গেল। আমি এটা একটু স্পেসিমেনগুলো সরে রাখি, সরে রাখার পরে আমরা আমাদের ক্লাসটা দুর্দান্তভাবে আবারও শুরু করে দিই আর কি। দেখো, ফার্স্ট অফ অল তোমরা অনেকেই জানো যে আমাদের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এইখানে মূলত আমরা বিভিন্ন ধরনের পর্ব নিয়ে পড়াশোনা করি, এবং সেই পর্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মেজর পর্ব হচ্ছে মূলত আমাদের কয়টা বলতো? মূলত পর্ব হচ্ছে আমাদের 9টা। এর মধ্যে প্রথম যে পর্ব সেটাকে বলা হয় পরিফেরা, 2 নাম্বারকে বলা হয় নিডারিয়া, 3 নাম্বারকে বলা হয় প্ল্যাটিহেলমিনথেস, এবং যেটাকে কিনা আমরা বলি চ্যাপ্টা কৃমি, এই যেটা 3 নাম্বার পর্বের প্ল্যাটিহেলমিনথেস। 4 নাম্বারকে বলা হচ্ছে গোলকৃমি বা নেমাটোডা, এটা হচ্ছে নেমাটোডা পর্বের বা গোলকৃমি। 5 নাম্বারকে বলা হচ্ছে মলাস্কা, মানে শামুক, মলাস্কা বলতে কি শামুক। 6 নাম্বারকে বলা হচ্ছে অ্যানিলিডা, অ্যানিলিডা বলতে সেখানে যোগকে বোঝানো হচ্ছে। 7 নাম্বার হচ্ছে পোকামাকড়, ঘাসফড়িং বা বিভিন্ন ধরনের পোকামাকড়, এটাকে আমরা বলি আর্থ্রোপোডা। এরপরে দেখো 8 নাম্বারকে যেটাকে বলা হয় একাইনোডার্মাটা, এবং একাইনোডার্মাটা পর্বের একটা উদাহরণ হচ্ছে যে তারা মাছ বা স্টার ফিশ, এবং এটা কিন্তু পঞ্চঅরীয় প্রতিসম, মানে প্রতিসম বলতে মধ্যরেখা বরাবর কয়টা ভাগে ভাগ করা যায়? 5টা ভাগে ভাগ করা যায়, পঞ্চঅরীয় প্রতিসম। এবং আমাদের সবার শেষে রয়েছে যে আমি দাঁড়ায় রয়েছি, এটা আমি কিন্তু কর্ডাটা পর্বের। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের ইন টোটাল কয়টা মেজর পর্ব? 9টা। আর যদি কখনো আসে ইন টোটাল পর্ব কয়টা, আমাদের আজমল স্যারের বই অনুসারে এটা হবে 33টা। তাহলে ইন টোটাল পর্ব 33টা। আর যদি বলা হয় মেজর পর্ব কয়টা, মেজর পর্ব হচ্ছে আমাদের 9টা। মেজর পর্ব কয়টা? 9টা। ওকে স্যার, আপনাকে মোটা লাগছে একটু। তোরা ক্লাসে মনোযোগ দে, বোর্ডে মনোযোগ দে, অন্যদিকে মনোযোগ দিস না। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো তাহলে আমরা একটু চলে যাই আজকে যে টপিকটাতে। এবং আজকের যে টপিকটা আসবে, এই টপিকের আমি প্রথমে যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি 2টা ইস্যু নিয়ে এবং 2টা টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিনা তোমাদের পরীক্ষা বলো, স্পেশালি অ্যাডমিশন বলো, এটা 100% ইম্পর্টেন্ট, এবং একাডেমিকের ক এবং খ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই 2টা টপিকের নাম হচ্ছে, একটার নাম সিলম এবং আরেকটার নাম হচ্ছে ভ্রূণস্তর ও ক্লিভেজ। একটা নাম সিলম আর একটা নাম হচ্ছে ভ্রূণস্তর বা ক্লিভেজ। আমি প্রথম জিনিসগুলো নিয়ে যাচ্ছি না আর কি, প্রথম জিনিসগুলো খুবই সহজ আর কি। চলো আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে আমাদের ওকে,
আমার মনে হয় তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ এবং এটাকে বলা হচ্ছে সিলম। এটাকে বলা হচ্ছে কি সিলম। এবং সিলমের দেখো ব্যাপারটা, সিলম বলতে আমরা কি বুঝি, অলরেডি যারা তোমরা আমার ক্লাস করেছো অফলাইনে তোমরা সেটা জানো আর কি। বাট সিলম বলতে আমরা মূলত বুঝি, সিলম কথাটা আসে সিল থেকে। দেখো সিলমের এখানে কিন্তু বানানো লেখা রয়েছে, দেখো COELOM, COELOM, এটা হচ্ছে সিলম। এটা হচ্ছে কি সিলম। বাংলায় এই যে লেখা রয়েছে সিলম, এবং সিলম মানে আমরা মূলত জানি কি বলতো, সিল শব্দের অর্থ CELE, CELE, সিল শব্দের অর্থ কিন্তু গহ্বর। তাহলে সিলম বলতে আমরা এটাকে বোঝাবো একটা গহ্বর। ওকে, কি গহ্বর? দেহ গহ্বর। তাহলে এই যে সিলম, এইটার কয়েকটা সংজ্ঞার মধ্যে বা কয়েকটা ইস্যুর মধ্যে আমাদের একটু বুঝে নিই সিলম কাকে বলে। মনে রেখো, দ্বিস্তরী বা ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা যদি কোনো দেহ গহ্বর আবৃত থাকে তখন তাকে সিলম বলে। তাহলে খুবই চমৎকার একটা কথা আমি এখানে বলেছি। ফার্স্ট অফ অল সিলম, এটা কি বলা হচ্ছে? সিলম। ওকে, আচ্ছা আমার ফোনটা একটু ধরো, আমার ওই যে ইয়েটা নিয়ে আসছে আর কি, শ্রমিকেরা, ওদের সাথে কথা বলে আসো। দেখো দেখো এটাকে বলা হচ্ছে সিলম, তাই না? সিলম শব্দের অর্থ এটা আসে মূলত CELE, সিল মানে হচ্ছে দেহ গহ্বর। সিল মানে কি? দেহ গহ্বর, তাই না? এবং এই দেহ গহ্বরটা যদি একটা পর্দা দ্বারা আবৃত থাকে, পর্দা, ওই পর্দার নামটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। এত আছে হচ্ছে কেন আজকে? পেরিটোনিয়াম পর্দা। এবং এই জিনিসটা আসে মূলত কোন স্তর থেকে? যদি আমি স্তরের কথা বলি সেটা হচ্ছে আমাদের মেসোডাম। কোন স্তর? মেসোডাম। আমরা জানি মেসোডাম হচ্ছে মধ্যের স্তর। তাহলে আমরা যদি সিলমের কথা বলি, সিলমের কথা বললে আমরা যে জিনিসটা বুঝবো, এটা হচ্ছে এক ধরনের দেহ গহ্বর যা কিনা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। আর এই পেরিটোনিয়াম পর্দা উৎপাদন হয়েছে মেসোডাম থেকে। কোন ডাম থেকে? মেসোডাম থেকে। তাহলে সহজভাবে আমরা বলতে পারি ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত দ্বিস্তরী বা ত্রিস্তরী প্রাণীদের দেহ গহ্বর যা কিনা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত তাকেই সিলম বলে। তাহলে সিলম হওয়ার জন্য আমাদের শর্ত কি? সিলম হওয়ার জন্য আমাদের শর্তটা হচ্ছে থাকতে হবে দেহ গহ্বর, থাকতে হবে পেরিটোনিয়াম, এবং এরা উৎপাদন হবে কই থেকে বলতো? মেসোডাম থেকে। তাহলে তিনটা জিনিস, একটা মেসোডাম স্তর থাকতে হবে, মেসোডাম স্তর থেকে আমাদের উৎপন্ন হবে কি? একটা দেহ গহ্বর, এবং দেহ গহ্বরটা কি দ্বারা আবৃত থাকবে? পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে। যেমন আমাদের মানুষকে যখন আমরা অপারেশন করতে যাই, মানুষের অ্যাবডোমেন যখন আমরা খুলি বা পেট কাটি, তখন পেটের যে নাড়িভুঁড়ি থাকে, এই নাড়িভুঁড়িটা না টোটালি একটা চমৎকার পাতলা পলিথিনের মতো পর্দা দ্বারা আবৃত করা থাকে, এবং ওটাকে আমরা বলি কিন্তু পেরিটোনিয়াম। আর এই পেরিটোনিয়ামের যদি কখনো কোনো ইনফেকশন হয়ে যায় বা রোগ হয়ে যায়, তখন তাকে বলা হয় পেরিটোনাইটিস। কারণ আমরা জানি যে কোনো শব্দের শেষে আইটিস যদি যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে কি বলতো? প্রদাহ বা ইনফ্লামেশন। আমার মনে হয় এই কথাটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে বলতো আমাদের সিলমের সংজ্ঞাটা যদি আমি এখন বলতে চাই, তাহলে সহজ সিলমের সংজ্ঞাটা কোনটা হবে আমাকে একটু বলো। ওকে, তাহলে সিলম মানে কি? তিনটা জিনিস, একটা মেসোডাম স্তর থাকতে হবে, দেহ গহ্বর থাকতে হবে, দেহ গহ্বরটা কি দ্বারা আবৃত থাকবে? পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে। ক্লিয়ার? তাহলে সিলমের সংজ্ঞা পরীক্ষাতে আসেই। তাহলে কি লিখবো? দ্বিস্তরী বা ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত দেহ গহ্বরটি যখন পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত তখন তাকে বলা হচ্ছে সিলম। আমি আবার একবার বলে দিচ্ছি, দ্বিস্তরী বা ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় মেসোডাম মানে মাঝের স্তর থেকে উদ্ভূত দেহ গহ্বরটি যখন কি পর্দা? একসাথে উচ্চারণ করো, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে, তখন তাকে বলা হচ্ছে কিন্তু সিলম। ওকে, এটা কি বোঝা গেছে? এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো কাইন্ডলি কমেন্টসে। আরে বাবা, এখানে একটা কমেন্ট করেছে, এই সোনামণি বসো, সাউন্ড পুরা ক্লিয়ার ভাই। আরে বাবা, এই কি? এই সোনামণি বসো, এটা কার আইডি? হ্যাঁ, ওকে, সবাই আমাকে একটু কমেন্টসে একটু জানাও যে তাহলে এটা বুঝতেছি, আচ্ছা বুঝেছি। ফারিয়া, আইস, জোহরা, তারপরে আর কি ইতি কথা বলেছে, জি ভাইয়া, ওকে থ্যাংক ইউ।
আচ্ছা, তার মানে এটা বোঝা গেছে আর কি। এবং মনে রেখো সিলম মূলত 3 ধরনের, একটাকে বলা হচ্ছে অ্যাসিলোমেট, একটাকে বলা হচ্ছে সিউডোসিলোমেট এবং আরেকটা হচ্ছে ইউসিলোমেট। আমরা জানি অ্যাসিলম বায়োলজিক্যাল ভাষায় বা এ শব্দের অর্থ কিন্তু না। তাহলে অ্যাসিলোমেটদের কি থাকবে বলতো? এদের কিন্তু এর কোনো সিলম থাকবে না। এদের কি থাকবে না? সিলম থাকবে না। ওকে, সিউডোসিলোমেট কি হবে বলতো? এদের দেহ গহ্বর থাকবে এবং কিছু কিছু জায়গায় পেরিটোনিয়াম পর্দা থাকবে, কিছু কিছু জায়গায় পেরিটোনিয়াম পর্দা থাকবে না। এই জন্য এদেরকে বলা হয় সিউডোসিলোমেট, মানে মেকি বা ভং ধরা টাইপের আর কি, ঠিক আছে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাটের মতো। আর ইউ শব্দের অর্থ প্রকৃত বা সত্য। তাহলে ইউসিলোমেটে আমাদের কি থাকবে? দেহ গহ্বরও থাকবে এবং টোটালি দেহ গহ্বর একটা পর্দা দ্বারা আবৃত থাকবে এবং ওই পর্দার নামটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। ক্লিয়ার এতটুকু এটা? আচ্ছা, চলো আসি আর কি। 3 প্রকার, ভেরি গুড। সিলম 3 ধরনের, হ্যাঁ বৈশাখী ম্যাম বলেছে 3 ধরনের, অ্যাবসলিউট রাইট। চলো এখন আমরা এটা দেখে ফেলি। সিলম হচ্ছে আমাদের মূলত 3 ধরনের, তাই না? এবং এই সিলমের মাঝখানে এটা কি দেখা যাচ্ছে? এই কালারটা, হ্যাঁ দেখা যাচ্ছে। এবং এই সিলমের মাঝখানে একটু চলো আসে আর কি। দেখো এইখানে লেখা রয়েছে অ্যাসিলোমেট। কোন সিলোমেট? অ্যাসিলোমেট। এবং লেখা রয়েছে দেখো ফ্ল্যাটওয়ার্ম। কি ওয়ার্ম? ফ্ল্যাটওয়ার্ম, মানে চ্যাপ্টা কৃমি। এবং চ্যাপ্টা কৃমি বলতে আমরা বোঝাচ্ছে কিন্তু এই যে দেখো প্ল্যাটিহেলমিনথেস টিনিয়াসোলিয়াম বা শুকুরের কি কৃমি বলতো? ফিতা কৃমি, টিনিয়াসোলিয়াম বা শুকুরের ফিতা কৃমি, এটাকে বলা হচ্ছে চ্যাপ্টা কৃমি বা ফ্ল্যাটওয়ার্মস। এটা কিন্তু হচ্ছে কি সিলোমেট জানো? এদের অ্যাসিলোমেট বলা হয়। এদের কি সিলোমেট বলা হয়? অ্যাসিলোমেট বলা হয়। চলো আসি, দেখো কি বলা রয়েছে আর কি। এদের ডাইজেস্টিভ ক্যাভিটি থাকে। ডাইজেস্টিভ ক্যাভিটি বলতে ওরা যে খাবার যে পরিপাক নালী সেটা একটা থাকে। দেখো এদের একটোডাম, আমরা জানি একটোডাম মানে বাইরে। এদের মেসোডাম, মেসোডাম মানে দেখছো এই যে কি মাঝখানে যে সবুজ কালার এটা। আর এন্ডোডাম বলতে কি বলতো? এই যে ভেতরেরটা। তাহলে এটা কয় স্তরী? 1 2 3। এটা 1 নাম্বার বাইরের স্তর, মেসোডাম মধ্যের স্তর, 3 নাম্বার একটোডাম, শেষ। আচ্ছা খেয়াল করো তো এদের মধ্যে কি কোনো আলাদা ক্যাভিটি দেখা যাচ্ছে? ক্যাভিটি বলতে দেখো ভ্রূণীয় মেসোডাম থেকে, ভ্রূণীয় মেসোডাম থেকে মেসোডামের এখানে কি কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে? যাচ্ছে না তো। একমাত্র ফাঁকা জায়গা রয়েছে কোথায়? তাদের ডাইজেস্টিভ ক্যাভিটি, মানে তাদের খাদ্যনালীতে। এই খাদ্যনালী বলো তো কই থেকে উৎপাদন হইলো? খাদ্যনালী তো আসছে মূলত এন্ডোডাম থেকে। খাদ্যনালী আসছে মূলত কোন ডাম থেকে? এন্ডোডাম থেকে। কিন্তু আমাদের সিলমের সংজ্ঞাতে কি বলে দেওয়া রয়েছে? সিলমের সংজ্ঞাতে বলে দেওয়া রয়েছে এটা হবে মেসোডাম। কোন ডাম? মেসোডাম। তাহলে মেসোডাম থেকে উদ্ভূত হইতে হবে দেহ গহ্বর। দেহ গহ্বর কই থেকে উৎপাদন হইতে হবে? মেসোডাম থেকে। কিন্তু খাদ্য গহ্বরটা আসে কিন্তু এই যে দেখো এটা কিন্তু এন্ডোডাম থেকে। তার মানে এখানে কোনো সিলম নাই। ক্লিয়ার? মানে দেহ গহ্বরও নাই বা এদের কোনো পেরিটোনিয়ামও নাই। চলো আসি, দেখো এখানে সিউডোসিলোমেট। কোন সিলোমেট? সিউডোসিলোমেট। দেখো লেখা রয়েছে রাউন্ড ওয়ার্ম। কোন ওয়ার্ম লেখা রয়েছে? রাউন্ড ওয়ার্ম। রাউন্ড ওয়ার্ম মানে গোলকৃমি। তাহলে গোলকৃমিটা এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের নেমাটোডা, নেমাটোডা পর্বের, এবং এটাকে বলা হচ্ছে কিন্তু গোলকৃমি। এটাকে বলা হচ্ছে কি কৃমি? গোলকৃমি। এবং এরা হচ্ছে সিউডোসিলোমেট। এরা হচ্ছে কি সিলোমেট বলো তো? সিউডোসিলোমেট। দেখো সিউডোসিলোমেটের ক্ষেত্রে কি বলা রয়েছে আর কি দেখি। এই যে দেখো এদের কোথায় একটোডাম গেল কোথায়? এই যে দেখো একটোডাম, মানে এই যে দেখো এটা হচ্ছে একটোডাম, তাই না? এটা মানে বাইরের স্তর। এরপর দেখো মেসোডাম, মেসোডামের দিকে খেয়াল করে, এই যে দেখো সবুজ মেসোডাম, ওকে। এবং এই যে দেখো এন্ডোডাম, তাহলে এন্ডোডাম হতেছে এই যে এটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এই সবুজ এবং এই যে এন্ডোডামের মাঝখানে আমি যদি একটা আলাদা কালার করে দিই, আলাদা কালার বলতে আমি ধরো এখানে কালো করে দিলাম, এই যে দেখো এই জায়গাটা আমাদের একটা ফাঁকা জায়গা। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকেই মূলত বলা হচ্ছে একটা গহ্বর। মূলত কি বলা হচ্ছে? একটা গহ্বর। কিন্তু এই গহ্বরটা কিন্তু পুরোপুরি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না। দেহ গহ্বর রয়েছে, আমরা একটা গহ্বর দেখতে পাচ্ছি, মেসোডাম থেকে উদ্ভূত একটা গহ্বর দেখতে পাচ্ছি, কিন্তু গহ্বরটা পুরোপুরি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না। এই জন্য এটার নাম হচ্ছে সিউডোসিলম। সিউডোসিলম অর্থাৎ দেহ গহ্বর থাকবে, কিছু অংশ পেরিটোনিয়াম থাকবে, কিছু অংশ পেরিটোনিয়াম ধরে রাখো থাকবে না। চলো আসি, দেখো ইউসিলোমেট। কোন সিলোমেট? ইউসিলোমেট। ইউসিলোমেট মানে হচ্ছে সত্য সিলম। ইউসিলোমেট মানে কি সিলম বলো তো? সত্য সিলম, ওকে। তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে তাদের একটোডাম, এটা হচ্ছে তাদের সবুজটা মেসোডাম এবং লালটা হচ্ছে এন্ডোডাম। কিন্তু দেখো এই সবুজের এইখানে দেখা যাচ্ছে কি একটা ফাঁকা একটা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এবং এই ফাঁকা জায়গাটা এই যে দেখো এই যে সিলম, এই যে দেখো একটা পর্দা দ্বারা আবৃত, এই যে দেখো একটা পর্দা দ্বারা একটা বর্ডার দিয়ে আবৃত। তাহলে কি এদের দেহ গহ্বরও রয়েছে, আবার দেহ গহ্বর একটা পর্দা দ্বারা আবৃত রয়েছে, সেই পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা।
তাহলে এটাকে বলা হচ্ছে মূলত ইউসিলামেট। এটাকে বলা হচ্ছে কোনটা বলো তো? ইউসিলামেট। তাহলে একটু জিনিস খেয়াল করি আর কি, দেখো যেটা অ্যাসিলোমেট, অ্যাসিলোমেটদের ক্ষেত্রে আমাদের কি দেহ গহ্বর ওই রকম ভাবে থাকার কোনো সুযোগ নাই, মেসোডাম থেকে উদ্ভূত কোনো দেহ গহ্বর নাই। ক্লিয়ার এতটুকু জিনিস? ওকে। এরপর দিকে চলে আসি সিউডোসিলামেট। মেসোডাম থেকে উদ্ভূত এই যে কালো কালার যেটা, এটা দেহ গহ্বর রয়েছে, কিন্তু এর দেহ গহ্বরটা সম্পূর্ণরূপে পেরিটোনিয়াম দ্বারা আবৃত নয়। উদাহরণ হচ্ছে নেমাটোডা বা গোলকৃমি। আর এটা হচ্ছে ইউসিলামেট বা সত্য। এদের কি মেসোডাম স্তর থেকে উদ্ভূত দেহ গহ্বর রয়েছে, এবং দেহ গহ্বরটা দেখছো, আমি যদি মুছে দিই দেহ গহ্বরটা, দেখো প্রত্যেকটা দেহ গহ্বর কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে সেপারেট করা। মানেটা কি বলতো? মানেটা হচ্ছে এদের পেরিটোনিয়াম পর্দা দ্বারা তারা আবৃত। এটাকে বলা হচ্ছে মূলত ইউসিলামেট। এখন আসি, সেটা হচ্ছে যে আমাদের উদাহরণ কি কি। আমরা যে 9টা পর্ব পড়েছি, 9টা পর্বের মধ্যে প্রথম যে 3টা পর্ব পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। এই যে দেখো যেটা ফিতাকৃমি, তাহলে দেখো পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, এই 3টা পর্ব হচ্ছে অ্যাসিলোমেট। এদের কোনো সিলম নাই। সিলম বলতে এদের দেহ গহ্বর মেসোডাম স্তর থেকে উদ্ভূত কোনো দেহ গহ্বরও নাই, আবার পেরিটোনিয়াম পর্দা তো আসবেই না। এদের শুধুমাত্র একটা গহ্বর রয়েছে, যেটাকে বলা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানেল বা ক্যাভিটি, যেটা কিনা আসে কিন্তু এন্ডোডার্ম থেকে। কিন্তু এন্ডোডার্ম নিয়ে আমাদের কোনো কথা নাই, হবে মেসোডাম স্তর থেকে উদ্ভূত হতে হবে। তাহলে এটা গেল হচ্ছে প্রথম 3টা অ্যাসিলোমেট। কি কি? নিডারিয়া, পরিফেরা এবং প্ল্যাটিহেলমিনথেস, বা আগে পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস গেল এটাতে। এর পরের দিকে আমাদের 2 নম্বরে যেটা আসবে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট হচ্ছে এই যে এইটা মানেটা কি বলতো? এটা হচ্ছে আমাদের গোলকৃমি। ওকে, এবং গোলকৃমিটা হচ্ছে নেমাটোডা। তাহলে এই যে দেখো সিউডোসিলোমেটের উদাহরণ হচ্ছে নেমাটোডা। সিউডোসিলোমেটের উদাহরণ হচ্ছে কি বলতো? নেমাটোডা। এই যে দেখো গোলকৃমি এটাতে দেখা যাচ্ছে। ওকে, আর এরপর থেকে শুরু করে, মানে নেমাটোডা পর থেকে শুরু করে, যেমন মলাস্কা থেকে শুরু করে সব, এমনকি একাইনোডা মার্টা, এরাও হইতেছে ইউসিলামেট। এরাও হইতেছে কি সিলামেট? ইউসিলামেট। আর মানুষ তো থাকবেই আর কি। তাহলে এটাই কিন্তু হচ্ছে আজকে আমাদের মূলত। আচ্ছা, সিউডোসিলামেটকে মিথ্যা বা ভ্রান্ত সিলম বলে কেন? এই যে মিথ্যা বা ভ্রান্ত সিলম, দেখো কেন মিথ্যা বা ভ্রান্ত সিলম বলে। এই যে দেখছো যেটা সবুজ কালার, সবুজ কালারটা হচ্ছে আমাদের কোনটা বলো? সবুজ কালার হতেছে মেসোডাম, এবং লাল কালারটা হতেছে এন্ডোডাম। এই মেসোডাম এবং এন্ডোডামের মাঝখানে দেখছো একটা ঘিয়া কালারের একটা জায়গা রয়েছে, যেটা একটা দেহ গহ্বর। কিন্তু দুর্ভাগ্যবশত এই দেহ গহ্বরটা পুরাটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না। এই জন্যই এটাকে বলা হচ্ছে ভ্রান্ত সিলম বা সিউডোসিলামেট। বলো এতটুকু কি ক্লিয়ার কিনা বলো? তাহলে আমাকে একটু কমেন্টস থেকে একটু তোমরা জানাবা এটা কোন ব্যাচের ক্লাস। এটা অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন 25, 26 সবার জন্য ক্লাস এইটা, বাট মূলত 26 ব্যাচের জন্য। আচ্ছা, তাহলে বলো তো আমাকে যে কর্ডাটা, এটা কি অ্যাসিলোমেট, সিউডোসিলামেট নাকি ইউসিলামেট? কর্ডাটা কার উদাহরণ? অ্যাসিলোমেট, সিউডোসিলামেট নাকি ইউসিলামেট? দেখি এটাকে কে উত্তর দেয় আর কি আমাকে। বলে একটু কে উত্তর দেয়, আমি একটু দেখে নিই। মুন্না উত্তর দিয়েছে ইউসিলামেট। ভেরি গুড। ইতিকথা ইউসিলামেট মানে সিউডোসিলামেট নেমাটোডা, ঠিক আছে ওকে। এরপরে জহরা উত্তর দিয়েছে ইউসিলামেট। এই সোনামণি বসো বসো, এই সোনামণি ক্লাস করতেছে আমাদের, এই সোনামণি বসো বসো, উনি উত্তর দিয়েছেন ইউসিলামেট। ভেরি গুড। অভ্রনীল কর্ডাটা ইউসিলামেট, ইউ বানান ইউ, শুধু ইউ না। এরপর ইতিকথা ইউসিলামেট, অভ্রনীল কর্ডাটা তো অবশ্যই ইউসিলামেট। আচ্ছা, বৈশাখী মিম ইউসিলামেট। ভেরি গুড। জেমসু ইউসিলামেট, রাইট। ওকে ওকে। প্রকৃত সিলামেট বা ইউসিলামেট প্রিয়ন্তি। সো তোমরা আমার মনে হয় যে যারা যারা সাইকেল 2তে তোমরা ক্লাস করতে চাও, আমাদের পেজে নক দাও। মাত্র 520 টাকা হচ্ছে তোমাদের এটার ফি। 520 টাকাতে তুমি 3 গুরুত্বপূর্ণ অধ্যায় তুমি কিন্তু খুবই সহজে করে ফেলতে পারো ইনশাল্লাহ আমাদের সাথে। চলো আমরা এখন একটু পড়ি। তাহলে আমাদের সিলেমের কথা বলা রয়েছে। চলো দেখো কি বলেছে। ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত, দেখো কোন পর্দা পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে বা পর্দা দ্বারা আবৃত থাকে, তখন তাকে সিলম বলে। তাহলে কি কথা, ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, ত্রিস্তরী প্রাণীদের কোন স্তরী? ত্রিস্তরী।
কোন স্তরী? ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে হবে আর কি। ক্লিয়ার? কারণটা দেখো, মেসোডার্ম মূলত কাদের থাকে? আমরা জানি তিনটা স্তর কি কি, একটো, মেসো, এন্ডো। যদিও আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম দ্বিস্তরী বা ত্রিস্তরী প্রাণী তোমাদেরকে বোঝানোর স্বার্থে, কিন্তু মেসোডার্ম মূলত কাদের থাকবে? তুমি এখন বলো মেসোডার্ম থাকবে তো অবশ্যই মাঝের লেয়ার, মানে যাদের মূলত তিনটা লেয়ার থাকে। কি কি? একটো, মেসো, এন্ডো। তাহলে দেখো, ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণ পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা যদি দেহ গহ্বর আবৃত থাকে তখন তাকে সিলম বলে। ওকে, এই সংজ্ঞা অনুযায়ী দেহভ্যন্তরীণ সকল গহ্বরে সিলম নয়, বরং সিলম ছাড়াও দেহের অভ্যন্তরে অনেক ধরনের গহ্বর উপস্থিত থাকে। সিলমের উপস্থিতিতে ভিত্তিতে এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন আমাদের পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীকে কিন্তু আবার সিলম বলা যাবে না, কারণ পৌষ্টিক নালী মূলত আসে এন্ডোডার্ম থেকে, এন্ডোডার্ম থেকে। কিন্তু পৌষ্টিক নালীও তো একটা গহ্বর, পৌষ্টিক নালীও কি একটা গহ্বর, তারপরেও কিন্তু ওটাকে আমরা সিলম বলবো না। কেন? সিলম হইতে গেলে অবশ্যই মধ্যপর্দা বা মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত হতে হবে আর কি। ওকে, চলে আসি আর কি। দেখো, সেটা হচ্ছে, দেখো লেখা রয়েছে সিলমের প্রকারভেদ: অ্যাসিলোমেট বা সিলমবিহীন, সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট, ওকে, ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট। চলে আসো সিলোমের ক্ষেত্রে অ্যাসিলোমেট, এ মানে না। প্রথম তিনটা পর্ব পরিফেরা, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিয়াল মিনথেস। দেখো, পরিফেরা, নিডারিয়া, টেনোফোরা, প্ল্যাটিয়াল মিনথেস, এই যে আমি তিনটা দিলাম মূলত। দেখো, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেল মিনথেস, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেল মিনথেস। ওকে, পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেল মিনথেস। ওকে, এরপরের দিকে চলে আসো সিডোসিলোমেট। সিডোসিলোমেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হবে কি? নেমাটোডা। নেমাটোডা, এখানে রোটিফেরা দেওয়া রয়েছে, কাইনোরেনকা দেওয়া রয়েছে। এগুলোর থেকে আমার এটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডা, যেটা 4 নাম্বার পর্ব। এবং ইউসিলোমেট, ইউসিলোমেট মানে সত্য, 5 থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত: মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানিওডামার্টা, হেমিকর্ডাটা, কর্ডাটা। আমি কি বুঝাইতে পারছি? এবং এই অংশটা থেকে তুমি 100% শিওর থাকো যে তোমার এমসিকিউ এবং সিকিউ কোনো না কোনো জায়গায় তুমি এটা ফেস করবাই, তুমি এটা ফেস করবাই। এই অধ্যায় থেকে তুমি ফেস করতেই হবে তোমাকে এটা। ওকে, বোঝা গেছে কিনা? আমাকে একটু কমেন্টসে একটু জানাও তোমরা, আমাকে একটু কমেন্টসে জানাও বাবারা তোমরা সবাই। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? আমাদেরকে একটু জানাও তোমাদের আজকের সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা ভাই, এসএস নিবা, আমাদের টোটালি ইয়া দিয়ে দেবো আর কি। তোমাদের ক্লাস শেষে আমরা রাতে তোমাদের আজকে পুরো স্লাইড আমরা আপলোড করে দেবো ইনশাল্লাহ। এসএস দরকার নাই এই মুহূর্তে। আচ্ছা, ফারহানা, মাহি, ওকে, ঠিক আছে। সবাই একটু কমেন্টস যেহেতু করছো, একটু কমেন্টস করে। এবং আজকে যে ক্লাসটা, যেহেতু প্রথম অধ্যায় এটা আমাদের শুরু হচ্ছে, 3 নম্বর অধ্যায়টা মূলত, কিন্তু জুলজি প্রথম অধ্যায়। যারা যারা ক্লাস করছো, আমার বিশ্বাস ক্লাস ভালো লাগে আর কি তোমাদের, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে আমাদের এই ক্লাসটা সবার মাধ্যমে ছড়িয়ে পড়ে, সবাই যাতে বুঝতে পারে, জানতে পারে আর কি। অ্যান্ড ভালো লাগে তো যখন অনেক জন মিলে ক্লাস করা হয়, তখন ভালো লাগে নিজের মধ্যে আর কি এটাতে। আচ্ছা, ক্লিয়ার? সবাই বলেছে ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, সবাই যেহেতু ক্লিয়ার। আচ্ছা, তন্দ্রা বলেছে ক্লিয়ার, রাফিদ আলম, সিদ্দিকা, শোভা, পূজা, শেয়ার ডান। আচ্ছা, শেয়ার শুধু করলেও হবে না, ভালো করে আমাদের সবাইকে পড়াশোনাও করতে হবে এই জায়গাটাতে। সবাই যাতে একটু অ্যাটেন্টিভ থাকো আর কি ক্লাসে। ওকে, আমাদের ইয়েস স্যার, আমাদের এইখানে একটু আজান দিচ্ছে, তো আমার মনে হয় যে আজানের জন্য আমরা একটু, মানে আমার কাছে এখানে মসজিদ তো, একটু অপেক্ষা করবো আর কি। তোমাদের সর্বোচ্চ 1 মিনিট একটু টাইম লাগবে। যারা যারা শেয়ার দাও নাই তাড়াতাড়ি এখন একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দাও 1 মিনিটের মধ্যে আর কি। আচ্ছা, আর আমি একটু তোমাদের স্লাইডের দিকে একটু খেয়াল রাখি, একটু কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দাও আর কি। আর অবশ্যই তুমি চাইলে আমাদের সাইকেল টুতে যুক্ত হতে পারো মাত্র 510 টাকার মাধ্যমে আর কি।
ওকে, অ্যাটেন্টিভ তো অলওয়েজ থাকার ট্রাই করি। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা অনেকেই অ্যাটেন্টিভ আর কি, স্পেশালি পূজা, আরমান, মুন্না, আহমেদ আহাদ, তারপরে ঝরা, এটা সবাই বেশ অ্যাটেন্টিভ আর কি। চলো আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে আমাদের মূলত কোনটা বলো তো? এই টপিকটা হচ্ছে মূলত ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ, ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। এবং এই জায়গাটা কিন্তু তোমাদের বইয়ে কিছু কিছু ওয়ার্ড বেশ পেঁচানো দেওয়া রয়েছে, সেটা দিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। ওকে, ফার্স্ট অফ অল দেখো, ক্লিভেজ বলতে আমরা কি বুঝি? ক্লিভেজ বলতে আমরা বুঝি বিভাজন, এক কথাই শেষ। যেমন আমাদের জাইগোট আসে, এই যে দেখো জাইগোট, আমরা জানি জাইগোটে তো টুয়াইজ এন, তাই না? দেখো এটা একটা এন নিউক্লিয়াস, এটা একটা এন নিউক্লিয়াস, এই দুইটা মিলে কত এন বলো তো? টুয়াইজ এন। এই আচ্ছা, তো যাই হোক, এটা বোঝা যাচ্ছে, আই হোপ সো আমাদের এটা। ওকে, তাহলে এই যে দেখো একটা এক কোষী, এটা এক কোষী জাইগোট থেকে দেখো এটা দুই কোষী থেকে 4 কোষী, 8 কোষী, এরপরে দেখো 72 হওয়ার পরে এটাকে বলা হচ্ছে মরুলা, এবং দেখো এটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস্ট, 4 দিন পরে ব্লাস্টোসিস্ট। তাহলে এই কোনটা জিনিসকে আমরা কোনটা বলবো, এবং তোমাদের বইয়ে কয়েকটা কথা লেখা রয়েছে, আমরা সেই জায়গাটাতে একটু চলে যাই। এবং সেই জায়গাটাতে তোমাদের ভ্রূণীয় বিকাশের মধ্যে প্রথমেই 1 নম্বরে একটা কথা বলা রয়েছে, যেটাকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার ভ্রূণীয় বিকাশের ওইখানে পাবা ব্লাস্টোমিয়ার। ওকে, ঠিক আছে, ব্লাস্টোমিয়ার গেল। এরপরে যেটাতে চলে আসবে সেটাকে বলা হচ্ছে মরুলা, সেটাকে কি বলা হচ্ছে? মরুলা। ওকে, 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে ব্লাস্টুলা। 3 নম্বরের নামটা কি? ব্লাস্টুলা। এবং 4 নম্বরের নামটা হচ্ছে গ্যাস্টুলা। 4 নম্বরের নামটা কি? গ্যাস্ট্রুলা। ওকে, এবং এখানে 5 নম্বরে একটা কথা বলি, সেটার নামটা হচ্ছে ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। সবাই একটু মনোযোগ দাও, টপিকটা হচ্ছে ভ্রূণীয় বিকাশ। ভ্রূণীয় বিকাশ। ওকে, ভ্রূণীয় বিকাশ। তাহলে দেখো এখানে কয়েকটা কথা বলেছে, ব্লাস্টোমিয়ার, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং ব্লাস্টোসিল। আমার মনে হয় এটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, তাই না? তাহলে দেখো এই জায়গায় আমরা কি কি বলেছি আর কি, এই জায়গাটাতে ব্লাস্টোমিয়ার, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, ব্লাস্টোসিল। আমার সাথে সাথে সবাই একটু বলে ফেলো তো তোমরা, যারা তোমরা এটা ইয়া করছো তারা সবাই আমাকে একটু বলে ফেলো যে কোনটা কি, ব্লাস্টোমিয়ার, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং ব্লাস্টোসিল। সবারটা আমি একটু শুনতে চাচ্ছি আর কি এটা। ওকে, চলে আসে এখন ব্যাপারটা কি, খেয়াল করো, যখন আমাদের এটা একটা জাইগোট থাকে, ধরে রাখো এটা একটা এক কোষী জাইগোট, এটা হচ্ছে একটা ZYGOTE জাইগোট, এটা হচ্ছে একটা এক কোষী জাইগোট। এই জাইগোটটা থেকে ধরে রাখো আমার কোষ তৈরি হয়েছে, এই ধরনের 3-4টা এক একটা করে কোষ তৈরি হয়েছে, বিভাজন হয়ে মাইটোসিস হয়। তাহলে এই যে এক কোষী জাইগোট থেকে যে আমার এতগুলান কোষ তৈরি হইলো, এই এক একটা কোষকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। তাহলে বলো, এক একটা কোষকে কি বলা হচ্ছে? ব্লাস্টোমিয়ার বলা হচ্ছে। ক্লিয়ার? এবং এখানে অনেকগুলো ব্লাস্টোমিয়ার রয়েছে, এবং এই ব্লাস্টোমিয়ার তারা আরো বিভাজিত হতে হতে তারা দেখো এই ধরনের, তারা একটা একদম খুবই নিরেট টাইপের, খুবই নিরেট বলতে কোনো ফাঁকা স্থান নাই তাদের, এইরকম টাইপের একটা স্ট্রাকচার তারা গঠন করে, এবং এখানে একদম নিরেট, মানে কোনো ফাঁকা জায়গা নাই। তখন এই জায়গাটাকে বলা হবে মরুলা। তখন এই জায়গাটাকে কি বলা হবে বলো তো? মরুলা। তাহলে বলো তো, মরুলাও যে আমাদের এক একটা কোষ দ্বারা গঠিত হচ্ছে, এক একটা কোষের, প্রত্যেকটা কোষের নামে এক একটা করে ব্লাস্টোমিয়ার। আর এই ব্লাস্টোমিয়ারগুলো যখন একটা কনক্রিট অথবা একদম কোনো স্পেস নয়, একদম টাইট ভাবে কোনো একটা গুচ্ছ তৈরি করছে, তখন তার নাম মরুলা। ওকে, এই মরুলার পরবর্তীতে দেখো, যদি কখনো এই মরুলাগুলো, দেখো এখানে একটু খেয়াল করো, একটু খেয়াল করি আর কি আমরা, দেখো যদি কখনো এই মরুলাগুলো তারা এক একটা পাশের দিকে চলে যায় এবং মাঝখানের দিকে একটা কি বলতো, একটা যদি কি করা হয়, যদি একটা ফাঁকা জায়গা তৈরি হয়, দেখো এটা একটা ফাঁকা জায়গা না, এই ফাঁকা জায়গা তৈরি হলো, আমরা একটু আগে বলছি সিল মানে গহ্বর বা ফাঁকা জায়গা, সিল মানে গহ্বর বা কি জায়গা, ফাঁকা জায়গা, তখন এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। আচ্ছা, এটা নিচে লিখি, তখন এটার নাম কি? ব্লাস্টোসিল। এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল, তাই না? সিল মানে হচ্ছে গহ্বর। আর এই দশাটার নামটা বলা হবে তখন কি বলতো, এই যে আমাদের ব্লাস্টুলা, সেটা তখন এটার নাম হয়ে যাবে কি বলতো, দশাটার নামটা হবে ব্লাস্টুলা। দশাটার নামটা কি হবে?
ব্লাস্টুলা দশার নাম হবে। ক্লিয়ার? মানে ফাঁপা স্থান যখনই তৈরি হয়েছে তখনই সেটার নাম হয়ে গেল ব্লাস্টুলা, আর ওই ফাঁপা স্থানের মধ্যে যে ফাঁকা জায়গাটা তখন সেটাকে বলা হলো ব্লাস্টোসিল। ওকে, এবং ব্লাস্টোসিল ফাঁকা জায়গা, এই এক একটা কোষকে কি বলা হবে বলো তো? আমরা জানি এক একটা কোষকে ব্লাস্টোমিয়ার বলা হবে। এখন এই যে ব্লাস্টুলা দশা, এই ব্লাস্টুলা দশা থেকে যদি আমাদের আর একটু উন্নত হয়, আর একটু কি হয়, উন্নত হয়, এগুলো কিন্তু এক একটা ব্লাস্টোমিয়ার আমি ড্র করছি আর কি। ওকে, আর একটু উন্নত হলে কি দেখো তো, আমরা এই ধরনের কি দেখতে পাচ্ছি, কয়টা স্তর দেখতে পাচ্ছি? দুইটা স্তর দেখতে পাচ্ছি, অথবা কোনো কোনো ক্ষেত্রে তিনটা স্তরও হইতে পারে। তখন সেটাকে মূলত বলা হবে গ্যাস্ট্রুলা। সেটাকে বলা হবে কোনটা বলো তো? গ্যাস্ট্রুলা। সেটাকে বলা হবে মূলত গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা দশা বা ধাপ। এবং এই গ্যাস্ট্রুলা দশাটাকে বলা হচ্ছে অর্গ্যানোজেনেসিস, ORGANO, অর্গ্যানো, GENESIS, অর্গানোজেনেসিস প্রক্রিয়া। কারণ এই গ্যাস্ট্রুলা থেকেই বা দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্ট্রুলা থেকে আমাদের হাত, পা, চোখ, কান, নাক, মুখ সব অর্গান তৈরি হওয়া শুরু করে। আমার মনে হয় এই জায়গাটাতে তোমরা একটু বুঝতে পারছো আর কি। বলো তো একটু, সবাই একটু কমেন্ট করে জানাও তো একটু। যারা মনোযোগ দিয়েছো তারা এখানে বুঝতে পারবে এবং মজা পাবা। ব্লাস্টোসিল মানে গহ্বর, ফারহানা। হ্যাঁ, ব্লাস্টুলা দশাই, ব্লাস্টুলা দশাই, ব্লাস্টোসিল। ওকে, বলো একটু সবাই কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সব বাচ্চা কাচ্চারা ক্লিয়ার কিনা একটু আমাকে একটু জানাও। তোমরা একটু জানতে চাই তোমাদের কথাগুলা। জি স্যার, সাদিয়া বলেছে, আয়েশা সিদ্দিকা, তারপরে আহাদ বলেছে, ঝহরা বলেছে, ঝহরা, প্রার্থনা ঝহরা বলেছে, রয় বলেছে 4 নাম্বারটা একটু বুঝাই দেন ভাইয়া প্লিজ। আচ্ছা, মরুলা আর মডুলা কি এক? না রে ভাই, মরুলা কই আর মডুলা কি? মডুলা বলে কোনো শব্দ কোথায় কি পড়ছে আমি জানি না আর কি। ওকে, এটা মেডুলা হইতে পারে, মেডুলার পলিপ দশা, মেডুলা দশা এবং পলিপ দশা। এটা আমাদের যখন প্রাণীর পর্বের যখন আমরা বিস্তারিত পড়তে যাব তখন আমাদের মেডুলা এবং পলিপ দশা আর কি পাবো আর কি আমরা। আচ্ছা, তাহলে খেয়াল করি আর কি। দেখো 4 নাম্বারের ক্ষেত্রে প্রথমে আবারও বলে দিই, জাইগোট এটা হচ্ছে কিন্তু একটা এককোষী। ক্লিয়ার? এককোষী। এই জাইগোটটা যখন বিভাজন হচ্ছে 2, 4, 6, 8টা, তখন তার এক একটা কোষকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। তাহলে জাইগোট এককোষী থেকে যখনই তাদের এক একটা করে কোষ নতুন করে উৎপাদন হচ্ছে, প্রত্যেকটা কোষে ব্লাস্টোমিয়ার। এই ব্লাস্টোমিয়ার যখন একটা নিরেট অবস্থান ধারণ করে তখন সেটাকে বলা হবে মরুলা। তাহলে মরুলা হচ্ছে নিরেট অবস্থান। ওকে, এই মরুলাটা যখন তারা একটা দেখো একটা সার্কেল তৈরি করবে এবং তাদের মাঝখানে যখন একটা ফাঁকা জায়গা থাকবে তখন সেই অবস্থার নামটা হচ্ছে ব্লাস্টুলা। সেই অবস্থার নামটা কি? ব্লাস্টুলা। কিন্তু ব্লাস্টুলার মাঝখানে যে ফাঁকা জায়গা, আমরা জানি গহ্বর বা ফাঁকা জায়গাকে আমরা সিল বলি, CELE, সেটার নাম হয়ে গেল ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। ওকে, এর পরবর্তীতে দেখো এইখানে ছিল তো মাত্র একটা স্তর, এইখানে কি হয়ে গেল? এটা একটা স্তর, সাদা দিয়ে আর একটা স্তর। তাহলে এই যে 2 স্তর তৈরি হলো বা 3টা স্তর তৈরি হইতে পারে, তখন এই দশার নামটাকে বলা হবে গ্যাস্ট্রুলা। এই দশার নামটাকে কি বলা হবে? গ্যাস্ট্রুলা। আর গ্যাস্ট্রুলা দশা থেকে মূলত দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীদের বিভিন্ন ধরনের অঙ্গ তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় অর্গানোজেনেসিস প্রক্রিয়া, অর্গানোজেনেসিস প্রক্রিয়া। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে প্রত্যেকটা কোষকে বলা হবে কি বলতো? ব্লাস্টোমিয়ার। নিরেট থাকলে কি? মরুলা। যখন একটা ফাঁপা জায়গা থাকবে ওই ফাঁপা জায়গার নাম ব্লাস্টোসিল এবং ওই দশার নাম ব্লাস্টুলা। আর যখন 2 বা 3টা স্তর চলে আসবে, লেয়ার, ভ্রূণের লেয়ার যখন চলে আসবে, এগুলো হচ্ছে লেয়ার, এক একটা করে লেয়ার, এটা হচ্ছে ভ্রূণের লেয়ার। ওকে, চলে আসবে তখন সেটাকে বলা হবে গ্যাস্ট্রুলা। আর গ্যাস্ট্রুলাকে বলা হচ্ছে অর্গানোজেনেসিস প্রক্রিয়া। গ্যাস্ট্রুলাকে বলা হচ্ছে কোনটা বলো তো? অর্গানোজেনেসিস প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, দেখি মাস্ট বি, আজকে অনেকগুলো নাম আসতেছে। জি ভাইয়া ক্লিয়ার, সাদিয়া ক্লিয়ার, ফারহানা বলেছে ভাইয়া ক্লিয়ার। ও আচ্ছা, বুঝেছি, ঠিক আছে, গুড। আর কেউ? দেখি আর কে কি বোঝো নাই বা বুঝেও যদি থাকো আমাকে একটু কমেন্টসে একটু জানাও দেখি। কমেন্টসে একটু জানাও, কমেন্টসে একটু জানাও, কমেন্টসে একটু জানাও। জি ভাইয়া, অল ক্লিয়ার। ঠিক আছে, যেহেতু তারা অল ক্লিয়ার বলে ফেলেছে আর কি, তার মানে কি অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে, আমরা বুঝতেই পারছি অল ক্লিয়ার তারা।
চলো তাহলে এখন আমাদের মূলত জি ভাইয়া বুঝতে পারছি সাবরেনিয়াসিন, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটু চলে যাই আর কি। দেখো এই জায়গায় এই হইতেছে কাহিনী, ওকে। এবং দেখছো যে মরুলা, এই দেখো মরুলা, মরুলাতে দিলে দেখো কি দারুণ হয় ব্যাপারটা। এই যে দেখছো মরুলা, দেখছো একদম নিরেট অবস্থা। এবং দেখো এই জায়গায় ব্লাস্টোসিস্ট, দেখো কি বলেছে ব্লাস্টোসিস্ট, ওকে। দেখো এই যে দেখো এই জায়গায় এটা ফাঁকা জায়গা না, এই যে দেখো এটা ফাঁকা জায়গা, এটাকে কিন্তু বলা হবে ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। আর এই যে এক একটা করে কোষ, এর নামে কিন্তু ব্লাস্টোমিয়ার, এই এক একটা কোষের নামই হচ্ছে ব্লাস্টোমিয়ার, ওকে। আচ্ছা, আর এই যে ফাঁকা জায়গা এটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল, আই হোপ সো তোমরা জিনিসটা বুঝতে পারছো আর কি, অল ক্লিয়ার। চলো দেখে ফেলি ক্লিভেজ এবং ভ্রূণীয় বিকাশ। যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোটে, যে দেখো এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে ক্লিভেজ বা সম্ভেদ। ডিমে কুসুমের পরিমাণের ভিত্তিতে এদেরকে ভাগ করা হয়েছে, একটাকে বলা হচ্ছে সম্পূর্ণ বা হোলোব্লাস্টিক, কিংবা আংশিক বা মেরোব্লাস্টিক। এটা জাস্ট কুসুমের পরিমাণের উপরে। দেখো ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে বলা হচ্ছে ভেজিটাল পল, কিছু না, এটা ব্যাপারটা কিছু না। ক্লিভেজ যখন হয় এক একটা ব্লাস্টোমিয়ারে দুইটা পোল থাকে, একটা পোলের নাম হচ্ছে ভেজিটাল পোল এবং আরেকটা পোলের নাম হচ্ছে অ্যানিম্যাল পোল। অর্থাৎ যেই প্রান্তে কুসুম থাকে তখন তাকে বলা হচ্ছে ভেজিটাল পোল, আর যেই প্রান্তে নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হচ্ছে অ্যানিম্যাল পোল। সেটাকে বলা হচ্ছে কোন পোল? অ্যানিম্যাল পোল। ব্যাপারটা ধরে নেওয়া হয়েছে যে যখন একটা ব্লাস্টোমিয়ার থাকে, ব্লাস্টোমিয়ারের একটা প্রান্ত থাকে ভেজিটাল পোল, আরেকটা প্রান্ত থাকে হচ্ছে অ্যানিম্যাল পোল। ব্যাপারটা ক্লিয়ার এই জায়গাটাতে, ভেজিটাল পোল এবং অ্যানিম্যাল পোল। তাহলে ভেজিটাল পোল কাকে বলা হবে? যেখানে কুসুম থাকবে সেটা ভেজিটাল পোল, আর নিউক্লিয়াস থাকলে সেটাকে বলা হবে কোনটা? অ্যানিম্যাল পোল। নিউক্লিয়াস থাকলে সেটাকে কি বলা হবে? অ্যানিম্যাল পোল বলা হবে, ওকে। আচ্ছা, পূজা এখানে কমেন্ট করেছে যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জায়গায় মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী তাকে ক্লিভেজ বলে। আচ্ছা, অসংখ্য বহুকোষী কোষ সৃষ্টি করে তখন তাকে ক্লিভেজ বলে। গুড, ভেরি গুড পূজা, ঠিক হয়েছে। চলে আসে আর কি। দেখো এখানে ক্লিভেজ দুই ধরনের, একটাকে বলা হচ্ছে সুনির্দিষ্ট এবং আরেকটা হচ্ছে অনির্দিষ্ট, ওকে। চলে যায় আর কি। দেখো প্রথমে দিচ্ছে অনির্ধারিত ক্লিভেজ, যে ভ্রূণের পরিস্ফুটনের সময় ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষ এক একটি সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টির ক্ষমতা ধারণ করে, সে ধরনের ক্লিভেজকে বলা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ, ওকে। মানে তারা প্রত্যেকটা ব্লাস্টোমিয়ারই এক একটা করে ভ্রূণ তৈরির ক্ষমতা রাখে, প্রত্যেকটা কোষ ভ্রূণ তৈরির ক্ষমতা রাখে। আর নির্দিষ্ট ক্লিভেজ বলতে কি? যে ভ্রূণের পরিস্ফুটনে ক্লিভেজের প্রাথমিক ধাপে উৎপন্ন প্রতিটি কোষে পরিস্ফুটনগত ভাগ্য নির্ধারিত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে কি ক্লিভেজ? নির্দিষ্ট ক্লিভেজ। মানেটা কি? অনির্ধারিত মানেটা কি? যে কোনো ব্লাস্টোমিয়ার যে কোনো কিছু তৈরি করতে পারে, যে কোনো ব্লাস্টোমিয়ার যে কোনো কিছু তৈরি করতে পারে, এটা অনির্দিষ্ট। আর নির্দিষ্ট ক্ষেত্রে কি? যে আগে থেকে প্ল্যান করা রয়েছে, ওই ব্লাস্টোমিয়ার শুধুমাত্র চোখ উৎপাদন করবে, ওই ব্লাস্টোমিয়ার শুধুমাত্র পা উৎপাদন করবে, এটা আগে থেকে ফিক্স করে দেওয়া থাকে এবং এটাকে বলা হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ। লাগে না এত কিছু। দেখো ক্লিভেজের কয়েকটা প্রকারভেদের কথা বলা রয়েছে। অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিলাকার ক্লিভেজ। শুধুমাত্র এমসিকিউ এর জন্য দরকার। অরিও মানে রেডিয়াল বা বৃত্তাকার, অরিও মানে রেডিয়াল বা এরকম বৃত্তাকার। দ্বিপার্শ্বীয় মানে কি? দুই ভাগে ভাগ করা হয়। এবং দ্বিপার্শ্বীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হইতেছে মানুষ। দেখো মানুষের ঠোঁটের এখানে কিন্তু আমরা একটা ভাঁজ দেখতে পাই, পেটের মাঝখানে দেখবা একটা রেখা দেখা যায় অ্যাবডোমেন বরাবর, নাভি বরাবর নিচে নেমে গেছে। ব্যাপারটা ক্লিয়ার? তার মানেটা কি? আমরা মানুষ ছিলাম একটা পাতার মতো, ধরে রাখো, সুন্দর করে আমাদের ফোল্ড হয়ে যায়, এইরকম ফোল্ড হয়ে যায়। এই ফোল্ড হলে একটা মধ্যরেখা থাকে যেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসমের উদাহরণ হচ্ছে কোনটা? কর্ডাটা। রেডিয়াল, ওকে, রেডিয়াল বা হচ্ছে আমাদের অরিও ক্লিভেজ, এটা হবে কোনটা? আর্থ্রোপোডা, মানে সকল প্রকার পোকামাকড়। মনোযোগ দাও, এমসিকিউ আসবে। তাহলে সকল প্রকার পোকামাকড়ের যে আমাদের মূলত ক্লিভেজ, সেটাকে বলা হবে অরিও ক্লিভেজ বা আর্থ্রোপোডা। ক্লিয়ার? দ্বিপার্শ্ব প্রতিসম, এটা হবে কর্ডাটা। আর সর্পিলাকার, সর্পিলাকার মানে কি? সাপের মতো পেঁচানো থাকবে। এই পেঁচানো বলতে দেখবা কেঁচোর কথা চিন্তা করো, কেঁচো সাপের মতো, তাহলে দেখো অ্যানেলিডা পর্বের, যোগ সাপের মতো, অ্যানেলিডা পর্বের। আবার দেখো কি বলা হয়েছে যে আমাদের শামুকের দেখবা যে খোলক থাকে, খোলকটা কিন্তু এরকম পেঁচানো থাকে আর কি, 5 অক্ষরের মতো। তাহলে তারা হচ্ছে সর্পিলাকার, তারা হচ্ছে কি? দেখো তো সর্পিলাকার, তাই না? তাহলে উদাহরণ কি? অ্যানেলিডা এবং মলাস্কা। অ্যানেলিডাদের মধ্যে আমাদের পড়বে যে কেঁচো যোগ, আর মলাস্কাদের মধ্যে পড়বে হচ্ছে শামুক, মলাস্কাদের মধ্যে পড়বে হচ্ছে শামুক। তাহলে দেখো এখান থেকে কি লাগবে? অরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে সকল পোকামাকড় বা আর্থ্রোপোডা।
দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে করডাটা, এবং সর্পিলাকার ক্লিভেজের উদাহরণ হচ্ছে কি অ্যানেলিডা এবং মলাস্কা। অ্যানেলিডা এবং মলাস্কা। ওকে, আচ্ছা সর্পিলাকার মানে সাপের মতো পেঁচানো, হ্যাঁ ভেরি গুড। অরিও মানে গোলাকৃতি, সাবের ইয়াসমিন, ক্লিভেজ দুই ধরনের। আচ্ছা আর কারো কোনো কমেন্টস? কেউ বুঝতে পারছো কিনা? সবাই যদি বুঝতে পারে একটু বলো কাইন্ডলি, আমাকে শুনে নিই আর কি আমি। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? অরিও মানে গোলাকৃতি, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আজকে সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছে আর কি এটাতে। আচ্ছা চলো এরপরে দেখে আমাদের কি লেখা রয়েছে আর কি, ভ্রূণ স্তর। কি স্তর লেখা রয়েছে? ভ্রূণ স্তর। দেখো তো এই জায়গাটি একটু পড়ে দেখো তো কি লেখা রয়েছে। যে সকল প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দেখো কি উৎপাদন করে, ব্লাস্টোমিয়ার এক একটা কোষ নামক ভ্রূণের কোষ সৃষ্টি করে। কোষগুলো সজ্জিত হয়ে প্রথমে নিরেট মরুলা উৎপাদন করে, পরে ফাঁপা ব্লাস্টুলা দশা অতিক্রম করে দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্ট্রুলা হবে, এটা গ্যাস্ট্রুলা কি দশায় পরিণত হয়, এবং এটাকে বলা হচ্ছে মূলত আমাদের ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর। তাহলে দেখো কি বলা হয়েছে, কি জাইগট, তাহলে এক কোষে একটা জাইগট ক্লিভেজ বা বিভক্ত হয়ে উৎপাদন করবে মূলত নিরেট একটা মরুলা। এই মরুলা হইতে গেলে যে এক একটা করে কোষ থাকে তার নামে হচ্ছে ব্লাস্টোমিয়ার। ওকে, এরপর যখন সেটা একটু ফাঁপা হয় তখন সেই দশার নাম হচ্ছে ব্লাস্টুলা। আর ব্লাস্টুলার যে ফাঁপা দশা থাকে, ভেতরে যে ফাঁপা জায়গা থাকে, তার নাম হচ্ছে ব্লাস্টোসিল। তার নাম কি সিল বলো তো? ব্লাস্টোসিল, তাই না? ওকে, এবং এর পরবর্তী দশা অতিক্রম করে তারা দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্ট্রুলায় পরিণত হয়, এবং গ্যাস্ট্রুলা থেকে সকল অর্গান উৎপাদন হয়, যাকে বলা হচ্ছে অর্গ্যানোজেনেসিস। অর্গ্যানোজেনেসিস, GENESIS। আই হোপ সো তোমাদের আর এই সিলম এবং ভ্রূণ স্তর নিয়ে আর কখনো কোনোদিন সমস্যা লাগবে না, কখনো কোনোদিন সমস্যা লাগবে না। প্রতিদিনই ভাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে। হ্যাঁ থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ। ওকে, ব্লাস্টোসিল। ওকে, লিখন বলেছে হিমোগ্লোবিনের সংকেত কি? আচ্ছা HbO4। যদিও বা আজকে হিমোগ্লোবিনের সাথে তো আজকে কোনো টপিকই না, তো লিখন হিমোগ্লোবিন তুমি কই পাইলা আজকের? হিমোগ্লোবিনটা তুমি পাইলা কোথায় সোনা? হিমোগ্লোবিনটা তুমি পাইলা কোথায়? বলো বলো বলো, সবাই বলো। বলে ফেলো বলে ফেলো বলে ফেলো। আচ্ছা HbO2 হবে, HbO4 হয়তো আমি লিখে ফেলছি, HbO2 হবে, কারণ যেহেতু অক্সিজেন 4টা লাগে এই জায়গাতে। দেখো আমাদের হিমোগ্লোবিনের 4টা হাত থাকে, তো 4টা হাতে আমাদের অক্সিজেন লাগে হচ্ছে 4টা হাতে 4টা লাগে, এটা হবে HbO2। HbO4 মনে হয় বলে ফেলছিলাম আর কি আমি। আচ্ছা প্রশ্ন একটা লিখন বলেছে, লিখন এই যে দেখো তোমার HbO2, ধন্যবাদ। 4টা অক্সিজেন লাগে তো এই জন্য, কারণ হিমোগ্লোবিনে থাকে 2টা, HB এর 2টা আর অক্সিজেন 4টা, এই 2টা মিলে ক্রস করলে আমাদের হবে HbO2। আচ্ছা ভ্রূণ স্তর থেকে কি সিকিউ আসে? না, ভ্রূণ স্তর থেকে মূলত তোমাদের MCQটা সবচেয়ে বেশি আসে আর কি। আর কখনো যদি আসে তাহলে সেটা খ নাম্বারেরটা আসে। কোনটা আসে? খ নাম্বারেরটা এটা আসে, তাই না? ওকে, তাহলে চলো এরপরে দেখে আমরা একটু কোনটাতে যাব আর কি। কোনটাতে যাই সেটা হচ্ছে আমাদের এর পরের টপিকটাতে তুমি আসবা? আচ্ছা আমরা আরেকটু আলোচনা করে নিই আর কি এই জায়গাটাতে আর কি। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, আচ্ছা
এরপর আমাদের আর গুরুত্বপূর্ণ যদি আমি কোনো টপিক বলি, আজকে আমাদের গুরুত্বপূর্ণ ওই ধরনের আর মানে খুবই বেশি গুরুত্বপূর্ণ মানে প্যাচানো জিনিসপত্র কিন্তু আজকের আমাদের মানে স্লাইডে নাই। তো স্লাইডে আমাদের কিছু সহজপত্র জিনিসগুলো আছে যেগুলো শুধুমাত্র এমসিকিউর জন্য একটু পড়া দরকার। সেটা হচ্ছে আমরা একটু চলে যাই এটাতে। আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে সংগঠন মাত্রাতে যাই একটু। সংগঠন মাত্রা, এই জায়গায় একটু আসো বাবারা সবাই। সংগঠন মাত্রা অনুসারে এখানে কথা লেখা রয়েছে। সংগঠন মাত্রা অনুসারে প্রাণীদেরকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোষ মাত্রার, একটা হচ্ছে অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু, টিস্যু মিলে হয় অঙ্গ এবং অঙ্গ মিলে হয় তন্ত্র। তাহলে প্রথমটা হচ্ছে কোষ মাত্রার, এরপর হবে কোষ এবং টিস্যু মাত্রার, টিস্যু এবং অঙ্গ মাত্রার, এবং সবার শেষে আসবে অঙ্গ এবং তন্ত্র মাত্রার। অঙ্গ এবং কি মাত্রার? তন্ত্র মাত্রার। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো প্রথমে বলেছে কোষ মাত্রার। মনে রাখবা আমাদের 9টা পর্বের পরপর প্রথম যে পর্ব এটা কোষ মাত্রার, 2 নম্বর যে পর্ব এটা হচ্ছে কোষ এবং টিস্যু মাত্রার, 3 নম্বর যে পর্ব এটা হচ্ছে মূলত টিস্যু এবং অঙ্গ মাত্রার, 4 নম্বর যে পর্ব এটা হচ্ছে অঙ্গ এবং তন্ত্র মাত্রার। সহজ জিনিস। তাহলে কোষ মাত্রার কোনটা হবে? পরিফেরা। কোষ মাত্রার উদাহরণ কোনটা? পরিফেরা। কোষ এবং টিস্যু মাত্রার উদাহরণ 2 নম্বর পর্ব কোনটা? নিডারিয়া। চলে আসো টিস্যু এবং অঙ্গ মাত্রার আমাদের 3 নম্বর পর্ব উদাহরণ কোনটা? প্ল্যাটিহেলমিনথাস। 4 নম্বর পর্ব অঙ্গ এবং তন্ত্র মাত্রার গঠন, 4 নম্বর পর্ব দেখো নেমাটোডা। কোথায় পাবো? এই যে দেখো নেমারটিয়ান। নেমাটোডা এটাকে বলা হচ্ছে কি? নেমারটিয়ান। নেমারটিয়ান। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ কি আসতে পারে? পরিফেরা কোষ মাত্রার, নিডারিয়া কোষ এবং টিস্যু মাত্রার, প্ল্যাটিহেলমিনথেস টিস্যু এবং অঙ্গ মাত্রার, আর নেমাটোডা বা নেমারটিয়ান হচ্ছে অঙ্গ এবং তন্ত্র মাত্রার। অঙ্গ এবং তন্ত্র মাত্রার। ওকে, আমাদেরকে এতটুকু ক্লিয়ার? আমাকে একটু বলো তো বাবা, এটা তোমরা সবাই একটু জানাও। আর তোমরা যারা যারা আমাদের সাইকেল টুতে পেইড গ্রুপে রয়েছে আর কি, তোমাদের মতামত জানাও। আমরা কি তোমাদের ফেসবুক লাইভে ক্লাস নিব নাকি তোমাদের জুমে ক্লাস নেব? কোনটা হলে বেটার হয় আমাকে একটু যদি জানাতে আর কি। তোমরা তোমাদের সাথে একটু আলোচনা করা যায় আর কি বিষয়টা নিয়ে আর কি। আমাদের এমএসটি ফারহানা এত সুন্দর করে স্লাইড তৈরি করেছেন, তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আমি তো এই জায়গায় ক্যামেরার সামনে এসে শুধু পড়াই, বাট এই স্লাইডের পেছনে সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের আবিদ এবং আমাদের আতঙ্ক ফাহাদ, আমাদের ফাহাদ ভাইয়া, গুলু ফাহাদ ভাইয়া, আবিদ ভাইয়া, তারা অনেক পরিশ্রম করে বলে আমি হয়তো তোমাদের সামনে ক্যামেরার সামনে সেই ডেলিভারিটা দিতে পারি আর কি। সো অলরেডি আমরা আমাদের দাগানো বইয়ের পিডিএফ নিয়ে অনেক পরিশ্রম করে যাচ্ছি। আশা রাখি খুব ভালো একটা অলরেডি সারা দেশ মিলে পেয়েছি। আর বারবিকিউ এর উপর আস্থা রাখতে পারো, নিঃসন্দেহে আস্থা রাখতে পারো। বারবিকিউ এমসিকিউ তোমার খুবই দুর্দান্ত একটা প্র্যাকটিস বুক হতে যাচ্ছে এমসিকিউ এর জন্য আর কি এটা। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা পপি বলেছে উত্তর ক্লিয়ার, পূজা বলেছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জুমে নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, পূজা বলেছে জুমে নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের তো আজকে 1 ঘন্টা তো এই দুইটাতেই হয়ে গেল আর কি এটা। আচ্ছা ঠিক আছে আর কি। ওকে, এই সোনামণি বসো বসো, আমাদের সোনামণি ক্লাসে আসে। ঠিক আছে আমি বসে গেলাম। আচ্ছা চলো আমাদের সোনামণিরা, চলো আমরা একটু চলে যাই আর কি এই জায়গায় আমাদের 2 নম্বর। আচ্ছা এই স্লাইডে শুরু করি। ওকে, এরপরে গুরুত্বপূর্ণ আমাদের শুধু একটু এমসিকিউ বোঝার জিনিসগুলো আমাদের খুব বেশি একটা নাই এখানে, তোমাদের শুধু এমসিকিউ টাইপের হবে। আর সবার শেষে তো আমরা এমসিকিউতে একটু প্র্যাকটিস করবোই, তোমরা তো সেটা জানো। ওকে, তা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে ভাইয়া কিন্তু আজকের যে টপিক ছিল মেইনলি টপিক যেগুলো হচ্ছে আমাদেরকে বুঝতে হবে বা আমার বোঝার যে জায়গাগুলো ছিল অলরেডি কিন্তু ভাইয়া আমার মনে হয় যে বেসিকটা ক্লিয়ার করে দিছে। আর আমাদের বাদবাকি স্লাইডে যে টপিকগুলো হচ্ছে যে আইটেমগুলো আছে এইগুলো হচ্ছে আমরা আজকে মেইনলি এমসিকিউ আকারে পড়বো। ঠিক আছে, এখান থেকে মেইনলি আমাদের কিন্তু সিকিউ আসে না। ভাইয়া যেটা বললো আমাদের সিলন থেকে হচ্ছে মেইনলি সিকিউ আসে, আর এছাড়া হচ্ছে আমাদের যেগুলো আছে এখান থেকে হচ্ছে আমরা কি পড়বো বলো তো, এবং খ নাম্বার কোশ্চেন এবং হচ্ছে আজকে এমসিকিউ সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, তো ভাইয়া টোটাল যা পড়াইছে এবং আমাদের বাদবাকি যেটুকু আছে আমাদের হচ্ছে আজকের টপিকে বাদবাকি অংশটা হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে ক্লিয়ার করে দেবো। এবং ভাইয়ার কোনো অংশে কোনো সমস্যা আশা করি তোমাদের নাই। তো আমি হচ্ছে প্রথম থেকে শুরু করতেছি। ঠিক আছে, তো হচ্ছে সবাই আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কেন একটু যদি কমেন্টে জানাও।
তো ফার্স্টে হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু এই চ্যাপ্টারের কিওয়ার্ডগুলো দেওয়া আছে। তো আমরা হচ্ছে সেকেন্ড স্লাইডে যাব আর কি। দেখো আমাদের এখানে হচ্ছে মেইনলি যেটা বলছে সেটা হচ্ছে কি প্রাণী বৈচিত্র্য, তাই তো? প্রাণী বৈচিত্র্য, আসলে প্রাণী বৈচিত্র্য কি? দেখো আমরা হচ্ছে যে পৃথিবীতে আমাদের মাটিতে, পানিতে এবং হচ্ছে বায়ুতে যেখানে আর কি বসবাস করি, এই যে প্রাণী যেখানে হচ্ছে কি জলচর, স্থলচর বা খেচর যে প্রাণীগুলোর মধ্যে সেটা হচ্ছে আমাদের জিনগত, পরিবেশগত এবং বাস্তুতান্ত্রিক বা যেগুলো হচ্ছে যে ভিতরে যে জীব বৈচিত্র্যটা দেখা যায় বা ভিন্নতা দেখা যায়, এটাই হচ্ছে আমাদের মেইনলি জীব বৈচিত্র্য, ঠিক আছে? তো আমরা কি বললাম, দেখো আমাদের প্রাণী যেমন কি জলচর, স্থলচর এবং খেচর, এই প্রাণীগুলোর ভিতরে আমাদের হচ্ছে কি বললাম জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক যে পার্থক্য বা হচ্ছে কি বলতো ভিন্নতা দেখা যায়, এটাই হচ্ছে আমাদের কি জীব বৈচিত্র্য, ঠিক আছে? তো আমাদের বইতে এই যে জীব বৈচিত্র্যকে হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ বলতো? 3টা ভাগে, ঠিক আছে? 3টা ভাগ। তো আমরা 3টা ভাগ হচ্ছে কি কি, সে কিন্তু আমি সংজ্ঞা থেকে পাইছি অলরেডি। সেটা হচ্ছে আমাদের বলছে কি জিনগত, প্রজাতিগত এবং কি বাস্তুতান্ত্রিক, এই 3টা পড়তে হবে। সেটা হচ্ছে যদি বলে কত প্রকার প্রাণী বৈচিত্র্য, সেটা হচ্ছে কি 3 প্রকার, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমাদের সংজ্ঞাটা আসতে পারে। আমরা মনে রাখবো এমসিকিউর জন্য 3 প্রকার কি কি সেটা তো পড়লাম। যদি কারোর এই 3 প্রকার মনে না থাকে, আমরা একটা হচ্ছে স্পেশালি একটা গেম খেলি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে কি বলতো পাবজি। এই পাবজি দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? পাবজি পথে হচ্ছে কি পরিবেশগত, ঠিক আছে? পথে পরিবেশগত না, পথে প্রজাতিগত মনে রাখবা। তারপরে বতে মনে রাখবা বাস্তুতান্ত্রিক, ঠিক আছে? বতে কি মনে রাখবা বাস্তুতান্ত্রিক। আর জিতে হচ্ছে কি মনে রাখবা জিনগত। এই যে প্রাণী বৈচিত্র্য সংজ্ঞা এবং আমাদের প্রকারভেদ, এইটা সবাই ক্লিয়ার বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? হ্যাঁ পাবজি, আয়শা সিদ্দিকা বলছে পাবজি, হ্যাঁ কাইন্ডস, হ্যাঁ 3 প্রকারই। আফসানা আক্তার পপি বলছে এইটা ক্লিয়ার কিনা, প্রাণী বৈচিত্র্যের জিনিসটা কি আমরা ক্লিয়ার বুঝছি কিনা, ঠিক আছে? এখান থেকে হচ্ছে মেইনলি কিন্তু আমাদের এমসিকিউ আসে, ক্লিয়ার কিনা। আয়শা সিদ্দিকা হচ্ছে বলছে ক্লিয়ার। তো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। দেখো আমাদের কি বলছে জিনগত, ঠিক আছে? এই জিনগত এখান থেকে মেইনলি কি পড়বা, সেটা এই যে জিনগতকে বলা হচ্ছে কি অন্তঃপ্রজাতিক, মানে কি একই প্রজাতির ভিতরে আর কি এটা হয় ঘটে থাকে, ঠিক আছে? তো আমরা একটু পরেরটা পড়ি, সেটা হচ্ছে বলছে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে? এই যে প্রজাতিগত বৈচিত্র্য, একে হচ্ছে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক। আন্ত মানে কি? আন্ত মানে হচ্ছে 2টা আলাদা প্রজাতি, ঠিক আছে? এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা পড়তে হয়, সেটা হচ্ছে দেখো আমাদের এখানে দেওয়া আছে হটস্পট। এই হটস্পট জিনিসটা আসলে কি, দেখো আমাদের যে অঞ্চলে প্রজাতিগতভাবে বৈচিত্র্যটা যে অঞ্চলে বেশি থাকবে, সেই অঞ্চলটাকে মূলত জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়। এখান থেকে আমাদের আলিম স্যারের বইতে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে আমাদের মেডিকেল বলো বা ভার্সিটি বলো, সেখানে আসে পৃথিবীতে মোট হটস্পট কয়টা, ঠিক আছে? পৃথিবীতে যদি বলে মোট হটস্পট কয়টা, কয়টা বলো তো? 25টা, ঠিক আছে? কয়টা? 25টা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? কয়টা? 25টা। কয়টা বলো তো আমাদের পৃথিবীতে হটস্পট এখনো পর্যন্ত কয়টা? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। 25টা, ঠিক আছে? তো আমরা একটু পরবর্তীতে যাই। দেখো বাস্তুতান্ত্রিক, বাস্তুতান্ত্রিককে বলা হয় আবার হচ্ছে কি পরিবেশগত বৈচিত্র্য, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা পড়বো না, সামনে দিকে একটু আগাই। খেয়াল করো, আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য পড়বো এখান থেকে। দেখো আমাদের প্রাণী বিজ্ঞানের জনক কাকে বলা হয় বলতো? প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় কিন্তু আমাদের বিজ্ঞানী, দেখো প্রাণী বিজ্ঞানের জনক বলা হয় কাকে বলতো? অ্যারিস্টটলকে। আর আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক তোমরা যখন নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টারটা পড়বা, ওইখানে দেওয়া আছে, ঠিক আছে? সেটাকে থিওফ্রাস্টাস আমি স্লাইডে রাখছি পাশাপাশি মনে রাখার জন্য, ঠিক আছে? তো এই যে অ্যারিস্টটল, এটা হচ্ছে প্রাণী জগৎকে মূলত 2টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে বলতো? সেটা হচ্ছে 2টা। একটা হচ্ছে কি এনাইমা আর একটা হচ্ছে কি অ্যানাইমা। ভাইয়া কিন্তু তোমাদেরকে মেইনলি ক্লাসে পড়াইছিল, সেটা হচ্ছে কি বলতো এই যে শব্দ যেখানে পাবা, এর মানেটা কি দাঁড়ায় বলতো? না। যা পড়াইছি আমার কথা ক্লিয়ার কিনা, ঠিক আছে? ক্লিয়ার কিনা, ক্লিয়ার বুঝতে পারছো কিনা একটু জানাও সবাই। আমরা কিন্তু এখন আমাদের হচ্ছে ডিটেলস এখান থেকে হচ্ছে লাগে না, মেইনলি বেসিক যে জিনিসগুলো এখান থেকে শিখতে হয় ভাই কিন্তু অলরেডি আমাদেরকে শেখাইছে, ঠিক আছে? দেখো কি বলছিলাম, মানে হচ্ছে কি না, তার মানে এটা হচ্ছে কি রক্তবিহীন বলছে, ঠিক আছে? মানে রক্ত নাই। এবং কি বলছে? অমেরুদণ্ডী। কি বলছে? অমেরুদণ্ডী, নেগেটিভ তথ্য, ঠিক আছে? তার মানে কি এনাইমা যদি আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু লাল রক্ত যুক্ত এবং কি মেরুদণ্ডী
প্রাণী। ঠিক আছে, সবাই ক্লিয়ার? মেবি ক্লিয়ার কিনা সবাই একটু দেখো। যতটুকু পড়াইছি এর ভিতরে কোনো কিছু যদি বুঝতে না পারো কমেন্টে একটু জানাও আর কি। হ্যাঁ, জেমসি বলছে মানে না। ঠিক আছে, দেখবা ভাইয়া যে টপিকগুলো পড়াইছে, আমাদের সামনে যে টপিক আছে, আমরা আমাদের যে হচ্ছে পর্বগুলো আছে মেজর পর্ব, ঠিক আছে, যে 9টা আমাদের পরিফেরা থেকে শুরু করে আর কি করাটা পর্যন্ত, ওই একটা সিরিয়াল দিয়ে দেখবা আমরা 4-5টা টপিক ইজিলি পড়তে পারবো। ঠিক আছে, তো সামনে হচ্ছে আমরা পড়বো ইনশাল্লাহ। সবাই দেখো একটু ক্লিয়ার কিনা। ঠিক আছে, সামনের দিকে আসো। দেখো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট বলছি কি দেহের আকার। দেখো দেহের আকারের ক্ষেত্রে আমরা যদি আকার চিন্তা ভাবনা করি, সেটা হচ্ছে আমরা মেইনলি কি বুঝি, ছোট এবং কি বড়। দেখো আমাদের হচ্ছে এখানে বলা হয়েছে আণুবীক্ষণিক প্রাণী, তার মানে কি মাইক্রো এনিম্যাল। ঠিক আছে, এটাতে এমসিকিউতে পরীক্ষাতে আসে। আমাদের এই যে আণুবীক্ষণিক প্রাণী অর্থাৎ কি ছোট, এই ছোট প্রাণীর যে কথাটা বলা হয়েছে সেটা কি বলতো, বলছে হচ্ছে মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। এই প্রোটিস্টান জীবাণুর বৈজ্ঞানিক নামটা পড়তে হবে। ঠিক আছে, ট্রাইকোডিনা অ্যানাভাসি। ট্রাইকোডিনা হচ্ছে কি অ্যানাভাসি। এবং আমাদের বৃহত্তর প্রাণী যেটা আজমল স্যারের বইতে হচ্ছে কি লিখছে বলতো, গিনিপিগের কথা। এটা ক্লিয়ার বুঝছো কিনা? ঠিক আছে, বৃহত্তর প্রাণী কোনটা, আণুবীক্ষণিক প্রাণী কোনটা, ক্লিয়ার বুঝছো কিনা? আমি একটু ফাদ, তুমি একটু সামনে এসো। আচ্ছা, ফাদকে একটু সামনে আনলাম। ফাদকে তোমরা কি বলবা, আণুবীক্ষণিক নাকি বৃহত্তর বলো তো? ফাদকে কি বলবা, আণুবীক্ষণিক নাকি বৃহত্তর? আমি আর ফাদ পাশাপাশি আছি। আচ্ছা, আমি কি আর ফাহাদ কি? সবাই একটু কমেন্ট করো তো। ফাদ, এই তো ভাইয়া, তুমি হচ্ছে আণুবীক্ষণিক নাকি বৃহত্তর? আপনার তুলনায় তো বৃহত্তরই হব। হ্যাঁ, আপনার তুলনায় তো অবশ্যই বৃহত্তর হইতে তার হবে। মানে আমি হচ্ছে ট্রাইকোডিনা অ্যানাভাসি, ফাহাদ হচ্ছে কি, ফাহাদ ক্যাভিয়া পোর্সেলাস। ক্যাভিয়া পোর্সেলাস। তার মানে কি তুমি হচ্ছে গিনিপিগ? ইয়েস। ওরে বাবা, এখান থেকে ঢাকা ভার্সিটিতে একটা কোশ্চেন আসছে বুঝছো, গিনিপিগের দাঁতের সংখ্যা। ফাদ, তোমাকে যদি আমি বলি গিনিপিগের দাঁতের সংখ্যা কয়টা বলতে পারবা? গিনিপিগের দাঁতের আচ্ছা, তোমার দাঁতের সংখ্যা কয়টা? আমার দাঁত তো ভাই 32টা, এখন যেহেতু মোটামুটি পূর্ণবয়স্ক হয়ে গেছে। তা তুমি তো এখন আমাদের হচ্ছে তো ফাহাদ নয়, তুমি হচ্ছে কি বলো তো এখন গিনিপিগ। গিনিপিগ। তোমার দাঁতের সংখ্যা কয়টা ফাহাদ? 20টা। ইউনিভার্সিটিতে আসছে 20টা। ঠিক আছে, কয়টা ফাহাদের? 20টা। ফাহাদ আচ্ছা, যদি বলছে লার্জেস্ট ফাহাদ ভাইয়া আণুবীক্ষণিক আমার কথা বলা হয়েছে। যাই হোক, ফাহাদের কিন্তু এখন দাঁতের সংখ্যা কয়টা ফাহাদ বলো তো? 20টা। ঠিক আছে ফাহাদ, এখন তোমার দাঁতের সংখ্যা কয়টা? 20টা। ফাহাদকে দিয়ে মনে রাখবা, ফাহাদ হচ্ছে অল টাইম কি হবে, বৃহত্তর প্রাণী, তার মানে কি ম্যাক্রো এনিম্যাল। ফাহাদের দাঁতের সংখ্যা কয়টা ফাহাদ? 20টা। ফাহাদকে তাহলে কি বলবা, গিনিপিগ। গিনিপিগের বৈজ্ঞানিক নাম কি ফাহাদ? ক্যাভিয়া পোর্সেলাস। তাহলে তোমার নাম আজকে থেকে বৈজ্ঞানিক নাম কি হবে? ক্যাভিয়া পোর্সেলাস। ঠিক আছে। তো দেখো আমরা সামনের দিকে একটু যাই। দেখো আমি একটা সিরিয়াল লিখে রাখছি আর কি, সেটা হচ্ছে আমাদের যে কি বলে এটারে, মেজর পর্ব। ঠিক আছে, মেজর পর্ব হচ্ছে আমাদের মেইনলি কয়টা, আমাদের মোট পর্ব হচ্ছে 33টা। ঠিক আছে, মেজর পর্ব কয়টা? 9টা। এই মেজর পর্বের ভিতরে আমাদের হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে সবগুলা হচ্ছে কি নন কর্ডাটা, এবং 9 নাম্বার যেটা এটা হচ্ছে আমাদের কি কর্ডাটা। ঠিক আছে, যদি আমাদের কখনো কোশ্চেন করে আমাদের হচ্ছে কি বলছে মোট পর্বের কথা কয়টা, 33টা। যদি বলে এই মোট পর্বকে বা দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কি কর্ডাটা। যদি বলে যে নন কর্ডাটা পর্ব সমূহ কয়টা, তাহলে অবশ্যই অ্যান্সার করবো 8টা, আর কর্ডাটা কয়টা, একটা। ঠিক আছে ফাদ, আমি কি ঠিক বলছি? অবশ্যই ভাইয়া। তো ফাদ, আমরা কি মনে হয় এই সিরিয়াল দিয়ে আমরা 4-5টা টপিক পড়তে পারবো? অবশ্যই ভাইয়া, তবে সবার আগে কিন্তু তোমাদের এই সিরিয়ালটা মনে রাখতে হবে। এই সিরিয়ালে পড়তে হবে। ঠিক আছে, ফার্স্ট আমরা একটু কমেন্ট করব। দেখো এই সিরিয়ালটা, ঠিক আছে, ফার্স্ট আমি কি বলছি, কি লিখছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এই সিরিয়ালটা যদি তুমি পড়ো, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি 5টা টপিক পড়তে পারবা। কিভাবে? আসো দেখো, ফার্স্ট হচ্ছে আমাদের একটু দেখো, ফার্স্ট আমাদের হচ্ছে পড়বো, দেখো আমি একটু লিখি, সংগঠন ক্রমমাত্রা। ঠিক আছে, কি লিখতেছি, সংগঠন ক্রমমাত্রা। আচ্ছা, আমরা যে মানুষ, তাই না, এই মানুষটা আমরা হচ্ছে তন্ত্রের অন্তর্ভুক্ত, তাই না? তাই খেয়াল করে সংগঠন ক্রমমাত্রা আমরা মেইনলি হচ্ছে 4টা ভাগে ভাগ করা হয়। আলিম স্যারের বইতে দেওয়া আছে আর কি, 4টা ভাগে ভাগ করা হয় মেইনলি। সেটা হচ্ছে আমরা দেখো আমাদের হচ্ছে ফার্স্ট এটা তন্ত্র গঠিত হতে গেলে কি লাগে, ফার্স্ট একটুকে ভাইয়া পড়াইলো। ঠিক আছে, সেটা কি লাগে, কোষ। আচ্ছা, যদি বলি
অসংখ্য কোষের সমন্বয়ে কি গঠিত হয়? ফাদ তোমাকে যদি একটু বলি কি গঠিত হয় বলো তো? টিস্যু ভাইয়া, টিস্যু, টিস্যু বা কলা, তাই তো? এখন অসংখ্য টিস্যু মিলে কি গঠিত হয়? অসংখ্য টিস্যু মিলে গঠিত হয় হচ্ছে কি? অঙ্গ। অঙ্গ, ঠিক আছে। এখন আমাদের এত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তাহলে কি গঠিত হবে? অবশ্যই তন্ত্র, ঠিক আছে। এটা হবে হচ্ছে কি? তন্ত্র। তন্ত্র। কি পড়তেছি? সংগঠন ক্রমমাত্রা। খেয়াল করো, সংগঠন ক্রমমাত্রা। দেখো ফার্স্ট হচ্ছে কি ছিল? কোষ। কোষের নিচে দিবা 1, ঠিক আছে। কোষ এবং টিস্যু, কোষ এবং টিস্যুর মাঝে দিবা হচ্ছে 2, টিস্যু এবং অঙ্গের মাঝে দিবা 3, ঠিক আছে। এবং অঙ্গ এবং তন্ত্রের মাঝে দিবা হচ্ছে 4 থেকে 9 পর্যন্ত। বুঝতে পারছো? তার মানে কি? কোষীয় মাত্রা, কোষ, টিস্যু মাত্রা, অঙ্গ এবং টিস্যু এবং অঙ্গ মাত্রা, বাদ বাকি কি বলছি? এটা হচ্ছে এবং তন্ত্র, অঙ্গ এবং তন্ত্র মাত্রা। বাট এই যে তন্ত্রের এখানে যদি আসো, একটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে আগে সর্বপ্রথম উদ্ভূত হয়েছিল। ফার্স্ট সেটা কি বলতে পারবা? মেইনলি নিমাটিয়ান, তাই না? নিমাটিয়ান, ঠিক আছে। এই যে সিরিয়ালটা পারবা কিনা একটু কমেন্ট করে জানাও, বা সিরিয়ালটা বুঝতে পারছো কিনা? কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র, ঠিক আছে। এইটা মাথায় রাখবা। এটা মাথায় রাখলে তোমার সংগঠন ক্রমমাত্রা শেষ, একটা কোশ্চেনও ভুল হবে না, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রতি বছর মেডিকেল বলো বা ভার্সিটি বলো, প্রত্যেকটা জায়গায় কোশ্চেন থাকবে মাস্ট। আর তোমরা এত তথ্যের ভিড়ে মানুষ কিন্তু আমাদের এটা ক্লিয়ার কিনা সবাই দেখো, সংগঠন ক্রমমাত্রা সবাই বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো। সেটা হচ্ছে দেখো কি বলছি? কোষ, কোষ থেকে কি হবে? টিস্যু, টিস্যু মিলে কি গঠিত হবে? অঙ্গ, অঙ্গ থেকে কি হবে? তন্ত্র, ঠিক আছে। তুমি যদি এটাও ভুলে যাও, দেখো বোটানি যখন পড়ো ফার্স্ট চ্যাপ্টার, ফাদ নাম কি? কোষ। কোষ, তাহলে আমরা কোষে অবশ্যই যেটা ফার্স্ট চ্যাপ্টার, তাহলে কোষ এবং টিস্যু মাত্রার মাঝে হচ্ছে কত দিব? 2। টিস্যু এবং অঙ্গের মাঝে কত দিব? 3। অঙ্গ এবং তন্ত্রের মাঝে কি দেবো? 4 থেকে বাদ বাকি অংশ, ঠিক আছে। দেখো আমাদের আর কি সংগঠন ক্রমমাত্রা পড়া শেষ, ঠিক আছে। এই সিরিয়াল দিয়ে কিন্তু আমরা সংগঠন ক্রমমাত্রা পড়ছি। দেখো তোমাদের ভাই আজকে পড়াইছে হচ্ছে কি বলতো? সিলোম, তাই না? সিলোম জন্য আমাদের হচ্ছে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? সিলোমকে ভাগ করা হয়েছে হচ্ছে কিন্তু 3টা পার্টে, তাই না? ফার্স্ট হচ্ছে কি বলছে? ফার্স্ট হচ্ছে বলছে কি বলতো? অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট। আচ্ছা ফাদ, অ্যাসিলোমেট মানে কি? ইয়া মানে কি? এ মানে তো না ভাইয়া, ইয়া মানে যদি না হয় তাহলে সিউডো মানে কি? আর সিউডো মানে নকল। দেখো আমরা হচ্ছে মানে মিথ্যা, তাই তো? মিথ্যা। অনেক সময় কি আমরা ছদ্মবেশে অনেক কিছু করি, এটা হচ্ছে আমাদের কি? স্পাই অর্থাৎ সিউডো, ঠিক আছে। ইউ মানে কি? ইউ মানে প্রকৃত, ঠিক আছে। দেখো আমরা এই সিরিয়াল দিয়ে সেই সিলোম পড়বো। দেখো ফার্স্ট হচ্ছে আমাদের ছিল হচ্ছে কি? অ্যাসিলোমেট, তারপর হচ্ছে সেকেন্ডে ছিল হচ্ছে কি? সিউডোসিলোমেট, আমি একটু সংক্ষেপে লিখতেছি। থার্ড কি ছিল? ইউসিলোমেট। দেখো অ্যাসিলোমেট বললে 1 থেকে 3 নাম্বার পড়বো, ঠিক আছে। এক্সট্রা পড়বা হচ্ছে কি? টিনোফেরা। এক্সট্রা কি পড়বা? টিনোফেরা। সবাই কমেন্ট করো তো, অ্যাসিলোমেটে এক্সট্রা কি পড়বো? টিনোফেরা, ঠিক আছে। এক্সট্রা কি পড়বো? টিনোফেরা। আচ্ছা ফাদ, আমাদের সিউডোসিলোম জন্য কত নাম্বার? সিউডোসিলোম বা 1 থেকে 3 যেহেতু অ্যাসিলোমেট হয়ে গেছে, তাহলে সিউডোসিলোম 4 নাম্বার। 4 নাম্বারের সাথে ফাদ এক্সট্রা কি পড়বো? 4 নাম্বারের সাথে হয় এক্সট্রা কি পড়া যায়? অবশ্যই রোটিফেরা এবং কাইনোফেরা, ঠিক আছে। রোটিফেরা এবং কি? কাইনোফেরা, ঠিক আছে। এক্সট্রা পড়বো। মেইনলি মনে রাখবা হচ্ছে অ্যাসিলোমেট 1 থেকে 3 নাম্বার, পরিফেরা, নিগারিয়া এবং প্লাকিহেলমিনথেস। 4 নাম্বারটা কি পড়বো? নেমাটোডা অর্থাৎ সিউডোসিলোমেট। বাদ বাকি সিউডোসিলোম বাদে বাদ বাকি যা আছে সবগুলো আমাদের কি? ইউসিলোমেট। আচ্ছা আমরা কি এই সিরিয়াল দিয়ে কি 2টা টপিক অলরেডি পড়তে পারছি কিনা, আমরা বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্ট করো যে আমরা এই সিরিয়াল দিয়ে হচ্ছে এই টপিকটা পড়তে পারছি কিনা। 2টা টপিক, একটা হচ্ছে সিলোম, একটা হচ্ছে কি বললাম? সংগঠন ক্রমমাত্রা, ঠিক আছে। আমরা দেখো এটা দিয়ে ভ্রূণ স্তরও শিখবো। ফাদ, আমাদের জন্য ভ্রূণ স্তরকে কয়টা ভাগে ভাগ করা হয়? 3টা ভাগে হয়। 3টা ভাগে। আবার আজমল স্যার লিখছে কিন্তু 2টা ভাগে, ঠিক আছে। কিন্তু মেইন আসলে 3টা ভাগে। আমাদের ফার্স্ট যেটা, সেটা একটু খেয়াল করো। ফার্স্ট যে প্রকারভেদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি বলতো? ভ্রূণস্তর বিহীন, ভ্রূণস্তর বিহীন বা একস্তরী বলতে পারি, তাই নাকি? বলতে পারি ফাদ? অবশ্যই। দেখো সেকেন্ড বলা হয়েছে হচ্ছে কি? সেকেন্ড কি বলছে? দ্বিস্তরী। আচ্ছা 3 নম্বরে কি বলছে? ত্রিস্তরী। দেখো ভ্রূণ স্তরকে কয়টা ভাগে ভাগ করা হয়?
তিনটা ভাগে। কয়টা ভাগে ভ্রূণস্তরকে ভাগ করা হয়? তিনটা ভাগে। কি বলছি? ভ্রূণস্তর বিহীন বা একস্তরী। যেহেতু বলছে ভ্রূণস্তর বিহীন বা একস্তরী, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবা, আমাদের এক স্তরী মাত্র একটা পর্বই আছে। কোনটা ফাদ? আমাদের সিরিয়ালে প্রথম ভাইয়া দেখো এক স্তরীতে এক নাম্বার। যেহেতু দ্বিস্তরী বলতেছে তাহলে দ্বিস্তরী কত না? 2 নাম্বার। মানে 2 নম্বরে কি ছিল? নিজারিয়া। 2 নম্বরে কি ছিল? নিজারিয়া। আচ্ছা, বাদ বাকিগুলো আমাদের কি হবে? ফাদ সব ত্রিস্তরী হবে। শোনো, তোমাদের বইটা একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে প্রথম ত্রিস্তরী পর্ব বলা হয় কাকে? যদি যেহেতু দেখো আমাদের প্লাটিহেলমিনথেস থেকে শুরু হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে প্রথম ত্রিস্তরী পর্ব। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এর ভিতরে সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে কোনটা? ফাদ আর্থ্রোপোডা, যেটাকে আমরা কি সকল পোকামাকড় বা ইনসেক্টা বলা হয়। আর আমাদের দ্বিতীয় বৃহত্তম কোনটা? মলাস্কা ভাই। মলাস্কাকে দ্বিতীয় বৃহত্তম বলা হয়, ঠিক আছে? জি ভাই। তো খেয়াল করো, আমরা কিন্তু ভ্রূণস্তর অলরেডি পড়ে ফেলছি। এর পরবর্তীতে দেখো আমরা আরো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে কি বলছে পৌষ্টিক তন্ত্র, ঠিক আছে? পৌষ্টিক নালী বা এটা দেখো, পৌষ্টিক নালী যাদের থাকে আর পৌষ্টিক নালী যাদের থাকে না, ঠিক আছে? এটা আমি লাস্টে পড়াচ্ছি, স্লাইডে আছে। আমরা যে পড়াটুকু পড়ছি, স্লাইডটা অন করি, দেখো আমাদের হচ্ছে কি আছে এর পরবর্তীতে। দেখো তাহলে আমরা দেখো ফার্স্ট ভাই তো এটা পড়াইছিল, মেন পড়াচ্ছি না। আর নেক্সট স্লাইডে বলা হচ্ছে দেখো মুক্তজীবী, আমাদের হচ্ছে জীবন পদ্ধতি। আমাদের জীবন পদ্ধতিকে কয়টাকে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? জীবন পদ্ধতিকে কয় ভাগে? 4 ভাগে। কি কি? ফার্স্ট হচ্ছে মুক্তজীবী, পরজীবী, মিথজীবী, আর একটা কি বলছে? সহজীবী। আচ্ছা ফাদ মুক্তজীবী জন্য কাকে বলে? যদি আমি তুমি সংজ্ঞা বলতে হবে না, বইয়ের ভাষায় স্বতন্ত্র ভাবে যে বেঁচে থাকে ভাইয়া, মানে কি? স্বাধীন। আচ্ছা, আমরা যদি একটু কল্পনা করি যে আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, দেখা যাচ্ছে কোনো অকেশন বলো বা ফুটবল বা ক্রিকেটের যে হচ্ছে উদ্বোধনগুলো হয়, ওইখানে কিন্তু আমরা কি উড়াই? ফাদ বলো তো? কবুতর উড়াই ভাই। কবুতর উড়াই বা পায়রা উড়াই, ঠিক আছে? দেখো মুক্তজীবীর উদাহরণ এখান থেকে পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি বলতো এমসিকিউতে আসবে, সেটা হচ্ছে কবুতর। তাহলে আমরা কবুতর কোথায় উড়াই? ফাদ আকাশে। আকাশে উড়াই। স্বাধীন বা স্বাধীনতা করে দিই। আচ্ছা, পরজীবী, এই পরজীবী জিনিসটা মানে কি? দেখো একটু পর পর ভাব, মানে কি? পরের উপর ডিপেন্ড। এখন মনে করো কি আমার টাকা পয়সা কম বা হচ্ছে নাই কিছু, আমি ফাদের ঘাড়ের পারে চড়ে খাচ্ছি। ফাদের এত বড় দেহ, ঠিক আছে? এত বড় দেহ, অনেক বড় ঘাড়, এই জন্য ফাদের দেহের উপর বসে খাচ্ছি। এটা হচ্ছে পরজীবী। এই পরজীবী জিনিসটা হচ্ছে উদাহরণটা কি হতে পারে? আমাদের কৃমি ভাইয়া। এটা আমরা কৃমি দেখতে পাচ্ছি, তাই না? দেখো স্লাইডের ভিতরে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের কি? পরজীবী, মানে পরের উপর করে, মানে পরের উপর ভর করে যে জীবন যাপন করে। এটা আমাদের একবার যকৃৎ কৃমি, এর হচ্ছে বৈজ্ঞানিক নাম কি? ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে? হাত একটু নেক্সট স্লাইডে যাই। দেখো এটা পরে যাও আর কি, লাগাইছিলাম আর কি। যাই হোক, দেখো মিথজীবী। এখন মিথজীবী জিনিসটা কি? দেখো মিথজীবী বলছে 2টি ভিন্ন প্রজাতি। এখন কয়টা? 2টা, কিন্তু একই প্রজাতি না, 2টা আলাদা আলাদা প্রজাতির ভিতরে দেখো বলছে পারস্পরিক সহযোগিতা এবং সহচর্যের ফলে উভয় উপকৃত। মানে কি? মনে করো ফাহাদ একটা প্রজাতির, আমি একটা প্রজাতি, অবশ্যই তো তাই, কারণ ফাহাদ ছিল গিনিপিগ, আমি ছিলাম মাছের ফুলকার জীবাণু, ঠিক আছে? এখন খেয়াল করো, ফাহাদ আর আমি, ফাদও আমাকে উপকার করে, আমিও ফাদকে উপকার করি। এইটাই হচ্ছে আমাদের কি? মিথজীবিতা, ঠিক আছে? এই দেখো আজকে কিন্তু আমরা দুজন মিলে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে মিথজীবিতা। তাহলে মিথজীবিতার উদাহরণ যদি পরীক্ষাতে আসে অবশ্যই কোনটা সেটা দেখো, আমাদের এই যে শৈবাল এবং হাইড্রার মাঝে যে হচ্ছে মিথজীবিতা দেখা যায়, এটা হচ্ছে আমাদের মিথজীবী, ঠিক আছে? যদি সহজীবী, এখন সহজীবী জিনিসটা দেখো বলছে কি বলছে, দেখো আমরা এটা দিয়ে শিখতে পারি। সহজীবী, এই যে সহজীবীর কথা বলা হয়েছে, এখন সহজীবী দেখো 2টা ভিন্ন প্রজাতি, আবার কিন্তু সে 2টা ভিন্ন প্রজাতি, আলাদা আলাদা, ঠিক আছে? একত্রে বসবাস করি, দেখা যাচ্ছে ফাদার আমি 2টা আলাদা ভিন্ন প্রজাতি, বাট আমরা কি করতেছি? একত্রে বসবাস করতেছি, বাট কেউ কাউকে যদি উপকার করতে নাও পারি, ক্ষতি করব না। আমি কি জিনিসগুলোকে বোঝাইতে পারছি? সহজীবী কি? 2টা আলাদা প্রজাতি হবে, কেউ কাউকে উপকার করতে পারতেছি না, কিন্তু আবার ক্ষতিও করব না। এখন এটার উদাহরণটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে আমাদের কি বলছে ফাদ? দেখো তো, চোষক মাছ অন্য মাছের সাথে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে একটা পুকুর বা নর্দমার ভিতরে দেখা যাচ্ছে তোমার হাঙ্গর মাছ বা ছোট ছোট পুঁটি মাছ রেখে দিলা, এ তো খাইয়ে ফেলবে, তাহলে কি সহজীবী হবে?
হবে না, এটা মাথায় রাখবা। দেখো আমাদের এই যে জীবন পদ্ধতির টপিকটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? ক্লিয়ার কমেন্ট করে, একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, বুঝতে পারছো কিনা? সবাই একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, সিদ্দিকা বলছে ইজি লাগছে। আচ্ছা, আমরা যে সিরিয়ালটা পড়লাম, এই সিরিয়ালটাতে অলরেডি কয়টা টপিক পড়ছি ফাদ? 3টা অলরেডি পড়া তিনটা শেষ। কিন্তু অলরেডি পড়া শেষ, ঠিক আছে? আমরা দেখো আরো সামনে 2টা পড়বো। সবাই সিরিয়াল, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা? আমরা আরো সামনে ক্লাসে আমাদের এরকম মজা হবে, জাস্ট তোমরা যেটা ভাবতে পারবো না, ঠিক আছে? যে জিনিসটা এতদিন হিজিবি জায়গাতে পড়ে আসছো, সেই জিনিসটা কত সহজে বা ইজিলি ভাবে পড়া যায়, আমরা হচ্ছে সামনে ক্লাসে আমাদের সাইকেল 2তে অবশ্যই দেখবা। আর আমাদের সাইকেল 1 তো থাকছে, আরো সামনে ক্লাস থাকতেছে, অবশ্যই আমরা ক্লাসে থাকবো, ভাইয়া সহ ফাহাদ থাকবে। আমরা সব নিনজা টেকনিক দিয়ে পড়ে ফেলবো। হ্যাঁ, আমরা একটু ভাই এগুলা বুঝাইছে, একটু পরবর্তীতে যাই ফাহাদ দেখি কি বলছে, একটু পরে যাও দেখি। দেখো এই যে অরিওর এই জায়গাটা যদি কারোর মনে না থাকে আমি একটু ক্লিয়ার করে দিই, ভাই অলরেডি পড়াইছে, ঠিক আছে? দেখো আচ্ছা ফাদ, আমরা যখন হচ্ছে ইয়া লিখি, আমরা যখন হচ্ছে এটা কি লিখলাম ফাদ? সরেয়া। সরেয়া। সরেয়ার পরে কি হয়? সরেয়া। সরেয়া। আচ্ছা, যদি অরিও লিখতে যাই এখানে কি আছে? সরেয়া। আচ্ছা, যদি আর্থবোটা লিখতে যাই তাহলে কি আসবে? সরেয়া। সরেয়া। আচ্ছা, ওর পরে কি আসে? সেটা কি এমসিকিউ ভুলার কোনো চান্স নাই ভাই, ঠিক আছে? আর্থপোজা পর্বের আচ্ছা, প্রাণীদের অরিও এটার জন্য আমাদের কি বি ভাইয়া। বির পরে কি আসে? সি। আচ্ছা, যদি বলি সি, এটা কি? সি। এটা কি? ডি। এটা দিয়ে কি পড়তে পারি? অবভিয়াসলি পড়তে আচ্ছা, পারি। আমরা হচ্ছে দ্বিপার্শ্বকে ইংলিশে কি বলি? বাইল্যাটারাল। এই সেই আমার হচ্ছে বি। বি, ঠিক আছে? উদাহরণটা কি বলছে? Chordata, C। এই সেই হচ্ছে সি। এখন যদি বিসি দেখে Technique। মনে না রাখতে পারো, অবশ্যই সিটে দিয়ে পারবা। সিটে হচ্ছে কি বলছে? সিতে হচ্ছে কর্ডাটা, ডিতে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয়। মাথায় রাখবা। এই দুইটা ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা? সিরিয়াল সোজা মনে না রাখলেও সমস্যা নেই, উল্টা সিরিয়াল দিয়ে কত হবে। সুন্দর করে পড়া যায়, ঠিক আছে? আমরা সামনে তো আরো ধামাকা থাকবে সাইকেল 2তে, তোমরা এখন বুঝতে পিকচার পারছো? আমি বাকি হে। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে? অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো, সবাই দ্রুত একটু কমেন্ট করো সবাই। ক্লাসটা একটু দ্রুত নিচ্ছি কারণ অলরেডি অনেক ডিউরেশন হয়ে গেছে ক্লাসটার, এজন্য একটু দ্রুত, ঠিক আছে? ক্লিয়ার? আমাদের ক্লাসটা কিন্তু অলরেডি 1 ঘন্টা 15 মিনিট রানিং। কি বলছে? শর্ট পিল, তার মানে কি বলছিল? ভাইয়া বলছিল কি সাপের মতো পেঁচানো, এরকম পেঁচানো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি শর্ট পিল ক্লিভেজ। এখন এখানে উদাহরণ দেওয়া আছে হচ্ছে কি অ্যানেলিডা এবং মলাস্কা। তবে খেয়াল রাখবা এই এর সাথে যেন ওই অরিও বা আর্থপোজার এর জন্য মিক্স না হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এজন্য উপরে দুইটা মনে রাখলে নিচেরটা ইজি, ঠিক আছে? তো ফাহাদ আমরা একটু নেক্সট স্লাইডে যাই। নেক্সট দেখো স্লাইডে চলে যাই। দেখো এটা হচ্ছে ভাই অলরেডি পড়াইছে। দেখো আমি কি বলছিলাম যেন, আমি সিরিয়াল দিয়ে পড়বো। সেই দেখো ভ্রূণ স্তর কত প্রকার বলছে? 3টি স্তরে বিন্যস্ত, ঠিক আছে? অনেক জায়গায় 2টিও বলছে, আজমল স্যার 2টি বলছে, মেইনলি আলাদা যে বইটা গুলো বলা হয়েছে সেখানে হচ্ছে 3 প্রকার। দেখো পরিফেরা হচ্ছে 1 নাম্বার, নিরারিয়া হচ্ছে 2 নাম্বার, আর বাদ বাকি হচ্ছে দেখো 3 থেকে 9 নাম্বার। এই কতটা ইজি! এই তোমরা কি ওই সিরিয়াল দিয়ে এটা পড়তে পারতেছো? জাস্ট সিরিয়ালটা খালি মনে রাখতে হবে। সিরিয়াল, ঠিক আছে? যারা যারা হচ্ছে এই জিনিসগুলা বা আমি যতক্ষণ ধরে পড়াচ্ছি, ভাইয়া পড়াইছে, এই জিনিসগুলা ক্লিয়ার কিনা অবশ্যই সবাই একটু হচ্ছে কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। সবাই ক্লিয়ার না ওকে লিখে কমেন্ট করো, তাহলে বুঝবো যে তোমরা হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে? অল ওকে লেখো কমেন্টে, সবাই অল ওকে লেখো। আমরা যেমন কোষ বিভাজন অধ্যায় পড়ছিলাম না 2 এর খেলা, মনে আছে? এখানেও সব সিরিয়ালের খেলা, ঠিক আছে? এই সিরিয়াল দিয়ে আমরা আজকে টপিকগুলো সব করতে পারবো। ওকে কি না ফাহাদ? আমরা নেক্সট সবাই একটু কমেন্ট করো। সবাই অল ওকে, অল ওকে। দেখো কি বলছে, দ্বিস্তরী এবং ত্রিস্তরীর যে পার্থক্য এটা হচ্ছে দেখে নিবা আর কি, খুব বেশি কঠিন না। ফাহাদ একটু সামনের দিকে আগাই। দেখো প্রতিসাম্য, ঠিক আছে? প্রতিসাম্য জিনিসটা কি? প্রতিসাম্য জিনিসটা একটু কি একটু ওদেরকে একটু পড়ায় দাও তো। সংজ্ঞা তো দেওয়াই আছে, সংজ্ঞা দেওয়া আছে। আমরা প্রতিসাম্য সহজ ভাষায় বলতে গেলে কি বোঝায়? মনে করো একটি প্রাণীকে আমি কিভাবে কাটলে তার সেম 2টা পার্ট পাবো বা 2 এর অধিক পার্ট পাবো, সেটাকে বলা হয় তার প্রতিসাম্য। সদৃশ বা সমআকৃতির ভাগ করতে পারবো। সেপারেশন মেইনলি হচ্ছে কাজ কি? সেপারেশন করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি প্রতিসাম্য। এখন এখান থেকে তো পরীক্ষাতে হচ্ছে সিকিউ তেমন একটা আসে না, জাস্ট সংজ্ঞাগুলা হচ্ছে কর জন্য আসে, এবং আমরা যেটা হচ্ছে মেইনলি পড়বো এমসিকিউর জন্য, ঠিক আছে? প্রতিসাম্য মেইনলি হচ্ছে আলিম স্যার বলছে 5 প্রকার, আজমল স্যারের বইতে স্পেসিফিক ভাবে বলা নাই, ঠিক আছে? একটু দেখি।
সবাই একটু কমেন্ট করবো, আমি একটা স্লাইড উঠাবো এটা কোন ধরনের প্রতিসাম্য, এখন না বাট একটু পরে। ফার্স্ট ঠিক আছে, দেখো আমাদের কি বলছে প্রতিসাম্য মূলত হচ্ছে এখানে মেইনলি 5 প্রকারের কথা বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে দেখো আমাদের কি বলছে গোলীয় প্রতিসাম্য, ঠিক আছে গোলীয়। আচ্ছা ফার্স্ট গোলীয় তার মানে আমি যদি একটু এইভাবে লিখি যে গোলীয়, লাস্টের উচ্চারণটা কি হচ্ছে ও। দেখো এই যে ও উচ্চারণ কে কে বুঝতে পারছো সবাই একটু ওটা একটু কমেন্ট করো তো যারা ও, এই যে ও উচ্চারণটা কে বুঝতে পারছো, গোলীয় ঠিক আছে, ও উচ্চারণ যারা বুঝতে পারছো তারা একটু সবাই কমেন্ট করো, ও লিখে কমেন্ট করো ঠিক আছে। আমি একটু অসুস্থ এই জন্য হচ্ছে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে আর কি। যারা যারা ও বুঝতে পারছো দেখো তো লাইভে কতজন আছে, লাইভে এখন 23 জন আছে। 1 ঘন্টা 19 মিনিট লাইভ হয়ে গেছে, তারপরও কিন্তু তোমরা দেখো অলমোস্ট সবাই এখনো লাইভে আছো। দেখো উদাহরণগুলো ভুল হবে না ঠিক আছে। কিভাবে বলছে কি গোলীয়, এই সে হচ্ছে ও। দেখো আমরা যদি রেডিও লারিয়া না পড়ে যদি পড়ি ফাহাদ কি রেডিও, যদি পড়ি কি রেডিও, দেখো লাস্টে ও উচ্চারণ আসতেছে দেখো রেডিও। আচ্ছা ভল বক্স না বলে যদি বলি ফাহাদ ভলভো, তাহলে কেমন আসতেছে দেখো ভলভো, ভলভো গাড়ি, ও উচ্চারণ আসতেছে দেখো হেলিও জোয়া, হেলিও। আচ্ছা হেলিও পড়তে পারি না দেখছো, তাহলে হচ্ছে গোলীয় যা বলবে সবার উচ্চারণ খুঁজবে লাস্টে ও উচ্চারণ আছে কিনা ঠিক আছে। এই তিনটা বাদ, এই তিনটাই হচ্ছে আমাদের কি গোলীয় প্রতিসাম্যের উদাহরণ। এরপরে আসো হচ্ছে কি বলছে অরীয় প্রতিসাম্য ঠিক আছে। অরীয় প্রতিসাম্য মেইনলি আমাদের যে 2 নাম্বার পর্ব নিডারিয়া এবং 8 নাম্বার পর্ব একাইনোডার্মাটা যে কণ্টকতক প্রাণী যাদেরকে বলা হয়, এই 2টা পর্বই হচ্ছে আমাদের কি অরীয় প্রতিসাম্যের অন্তর্ভুক্ত ঠিক আছে। এখন এটা মনে রাখবা কি, দেখো মনে করো তোমাদের এক বান্ধবী আছে তার নাম হচ্ছে তোমার বান্ধবী আছে নাকি? হ্যাঁ আছে ভাই। তার জেসিয়া নামে কেউ কি আছে? হ্যাঁ আছে ভাই। দেখো জেসিয়া যদি থাকে ফাহাদ তোমার এই বান্ধবী দিয়ে ওরা মনে রাখতে পারবে কিন্তু। আরে বাস দেখো জেতে হচ্ছে কি জেলিফিশ, আচ্ছা সিতে হচ্ছে কি বলছে সি অ্যানিমন, আর হাতে কি বলছে হাইড্রা। আগে তোমার বান্ধবী আছে নাকি? নাই? রাকিব ভাইয়ের বান্ধবী আছে, মেবি হচ্ছে তুমি বলতে যাচ্ছ না, যাই হোক সমস্যা নাই। আমরা দ্বি অরীয় প্রতিসাম্যর দিকে আসছি ঠিক আছে। দ্বি অরীয় তার মানে কি, অরীয়টাকে হচ্ছে অরীয়টাকে আমরা মেইনলি 2টা পার্টে ভাগ করতে পারতাম। এছাড়া হচ্ছে দ্বি অরীয় বলছে তার মানে কি আমাদের সদৃশ 4টা অংশে ভাগ হবে, এটাই হচ্ছে আমাদের কি দ্বি অরীয় প্রতিসাম্য। এখন খেয়াল রাখো, মনে করো তুমি অরীয় মনে রাখতে পারতেছো না ঠিক আছে, কি বললা অরীয় মনে রাখতে পারতেছো না। এখন তোমাকে হচ্ছে দেখা যাচ্ছে তোমাদের ফাহাদ ভাইয়া কি বলতেছে সি মনে রাখতে পারতেছে না দ্বি অরীয়। দেখো এই সিসি দিয়ে পড়া যায়, সেটা হচ্ছে কি একটা হচ্ছে টিনোফেরা আর একটা হচ্ছে কি সিওলো প্লানা ঠিক আছে, 2টা মনে রাখবা। আচ্ছা ঠিক আছে ক্লাস নাও। আমরা দেখতেছি কি একজন কেন লাইভে দেখুন আমার এখানে 37 জন দেখাচ্ছে। 37 জন? হ্যাঁ 37 জন, আমার মোবাইলে দেখাচ্ছে একজন, এখন 37 জন দেখাচ্ছে। যাই হোক তারপরে আসি দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। শাকিল ভাই খুব স্পেসিফিক ভাবে পড়াইছিল দ্বিপার্শ্বীয় জন্য কাদেরকে উদাহরণ দিছিল, আমরা যারা মানুষের সাথে আরো 2টা আছে, সেটা হচ্ছে আমাদের কি ব্যাঙ এবং প্রজাপতি ঠিক আছে, ব্যাঙ এবং কি প্রজাপতি। তাহলে দ্বিপার্শ্বীয় বললে কি বলবা প্রজাপতি, ব্যাঙ এবং কি আমরা মানুষ। যারা অরীয় মনে রাখতে পারবা না তারা দ্বি অরীয় মনে রাখবে কিভাবে, সিসি ঠিক আছে, কি সিসি ভুলে গেলাম, সেটা হচ্ছে কি টিনোফেরা আর একটা হচ্ছে কি সিও প্লানা। এখন আসো কি বলছে অপ্রতিসাম্য কারা, তাদেরকে হচ্ছে সমান অংশে কি ভাগ করা যাবে না ভাই। এখন ফাহাদরে যদি ভাগ করে দিই, ফাহাদরে হচ্ছে তো কি পাওয়া যাবে, ফাহাদ তোমাদের ভাগ করে দিই, আমাকে ভাগ করলে তো ভাই দ্বিপার্শ্বীয় 4টা খণ্ড পাওয়া যাবে। কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা কি আছে স্পঞ্জ জাতীয় মনে করে এরকম একটা ইয়ে আছে, ওটা যদি আমি ভাগ করি দেখো সমান অংশে বা সদৃশ অংশে ভাগ হচ্ছে না। এটা হচ্ছে যাদেরকে ভাগ করা যায় না সমান অংশে বা সদৃশ অংশে তাদেরকে আমরা কি বলি অপ্রতিসাম্য। কি বলি বলতো অপ্রতিসাম্যের উদাহরণ কি স্পঞ্জ, আপেল শামুক এবং কি অ্যামিবা। স্পঞ্জ, আপেল শামুক এবং কি হচ্ছে অ্যামিবা। এখান থেকে আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা পরীক্ষাতে খুবই আসে। ফার্স্ট আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি পড়ি, ফিলা গ্লোবোসা। কেউ ফিলাও পড়তে পারো ফাইলাও পড়তে পারো ঠিক আছে, যে যেভাবে মনে রাখবা ঠিক আছে, পরীক্ষায় দেখে চিনতে পারলে হচ্ছে।
আসি আমরা ভাইয়া চন্দ্রসিনা রয় বলছো। আর এই অপ্রতিসাম্যটাই কিন্তু এখানে সব থেকে বেশি বার আসে। আমি আরেকটু রিক্যাপ করে দিচ্ছি। দেখো ফার্স্ট আমাদের কি বলছে, ফার্স্ট বলতে হচ্ছে প্রতিসাম্য, এখানে মেইনলি 5 প্রকারের কথা বলা হয়েছে। এখন খেয়াল করো, ফার্স্ট বলতে হচ্ছে গলীয়। আমি বললাম কি গলীয় দিয়ে কি মনে রাখবা, লাস্টে ও উচ্চারণ, ওতে কি আসতেছে রেডিও, ভলভো, হেলিও, ঠিক আছে। এরপরে কি আসতেছে অরিও। অরিওতে কি বলছে আমাদের, ফাদের সেই বান্ধবীর নাম কি ছিল, ফাদ জেসিহা। যেতে হচ্ছে জেলিফিশ, হাতে হচ্ছে হাইড্রা, সিতে হচ্ছে কি সি অ্যানিমন। এছাড়া হচ্ছে আরো সহজ করে দিলাম 2টা পর্ব, 8 নাম্বার পর্ব এবং 2 নাম্বার পর্ব, ঠিক আছে। যা আছে সবগুলো হচ্ছে আমাদের কি অরিয় প্রতিসাম্য। দ্বি অরিয় প্রতিসাম্য কারা, যে হচ্ছে ফাদ অরিয় পাততেছিল না, এই জন্য দ্বি অরিয়। এর মধ্যে কি বলতেছে, ফাদ সিসি, ঠিক আছে। সিসি একটা পড়বা টিনোফেরা, আর একটা হচ্ছে কি সিওলোপ্লানা, ঠিক আছে। দ্বি পার্শ্বীয় প্রতিসাম্য জন্য কারা, আমরা, আমাদের সাথে কি কি ছিল, প্রজাপতি এবং ব্যাং, ঠিক আছে। আমরা অপ্রতিসাম্য বলতেছিলাম যাদেরকে আমরা সমান বা সদৃশ অংশে ভাগ করতে পারতেছিলাম না, তাই না। এর হচ্ছে আমাদের উদাহরণ কি ছিল, স্পঞ্জ, আপেল শামুক এবং হচ্ছে কি অ্যামিবা, ঠিক আছে। এইটা ক্লিয়ার কিনা, প্রতিসাম্য সবাই একটু জানাও ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে। এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো। আহমেদ আহাদ বলছে কি একটা টুইস্ট, এগুলো দেখে আরো বেশি পড়তে মন চায়, মজাও লাগে। অবশ্যই মজা লাগবে, সাইকেল ডুতে কি মজা পাবা সেটা এখন বুঝতেছো না, ঠিক আছে। এগুলো জাস্ট ঝলক চলতেছে। ফাহাদ আর আমি হয়তো আজকে ক্লাসে এইভাবে হতো নতুন, এটাকে এমসিকিউ ভাবে ছিলাম, ভাইয়া মেইনলি ক্লাসগুলো নিচ্ছিল, ঠিক আছে। সামনে ক্লাসে ইনশাল্লাহ ভাইয়া থাকবে, আমি থাকবো, ফাহাদ থাকবে, আমাদের আদার্স আরো যারা টিচার আছে, সৌরভ দাদা, তপু, আরো যারা আছে সবাই থাকবে, ঠিক আছে। তো আমরা দেখো, আচ্ছা আমরা কি এগুলা কি মজা করে পড়তেছি না, কোনো কি বোরিং লাগতেছে পড়তে? দেখো সামনের দিকে ফাহাদ একটু আগাই, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো খণ্ডকায়ন, ঠিক আছে। খণ্ডকায়ন, ফাহাদ এই খণ্ডকায়ন জিনিসটা কি? খণ্ডকায়ন বলতে আমাদের একটা দেহ বা যে কোনো একটা প্রাণীর দেহ কতগুলো আলাদা আলাদা খণ্ড নিয়ে গঠিত, সেগুলোকে আলাদা আলাদা ভাগ করতে পারি আমরা প্রতিসাম্যের কাছাকাছি বাট আলাদা, একটু আলাদা। সেটা হচ্ছে এই খণ্ডকায়নকে আমরা আবার মেটামরিজম বলে ডাকতে পারি, তাই না, মেটামরিজম বলা হয়, ঠিক আছে। এখন আসো এখান থেকে খণ্ডকায়নকে মূলত আমরা হচ্ছে আজমল স্যারের বইতে 2 প্রকার বলা হয়েছে মেইনলি ভাবে, বাট খণ্ডকায়ন বিহীনটাও নিচে দেওয়া আছে, ঠিক আছে। এটা খেয়াল রাখবা। ফার্স্ট বলছে কি সমখণ্ডকায়ন বিশিষ্ট, খণ্ডকায়ন বিশিষ্ট, সম যেহেতু বলছে তার মানে কি সমান ভাবে ভাগ করা যাবে, মানে একই ভাবে বা একই ধরনের ভাবে ভাগ করা যায়, ঠিক আছে, ধরনের খণ্ড নিয়ে গঠিত। এখন উদাহরণ কারা, এখানে মেইনলি পরীক্ষাতে উদাহরণ আসে, ঠিক আছে। এর উদাহরণটা হচ্ছে কেঁচো। কেঁচোর সাথে এক্সট্রা পড়ে নিবা, কেঁচোর সাথে পড়ে নিবা যোগ, ঠিক আছে। কেঁচোর সাথে পড়বা হচ্ছে যোগ, কেঁচোর সাথে কি পড়বা, যোগ, ঠিক আছে। কেঁচোর সাথে কি পড়বা, যোগ। কেঁচো আর যোগটা মাঝে ম্যামের বইতে খুব স্পেসিফিক ভাবে দেওয়া আছে বোল্ড আকারে। যদি অসম খণ্ডকায়ন পড়ি তার মানে কি, অসম মানে কি সমান নয়, ঠিক আছে, সমান নয়। তাহলে সমান নয় কারা, স্পঞ্জ, সমুদ্র তারা এবং ঝিনুক। তোমাদের একটা কোশ্চেন করব, এটা কি দেখতে পাচ্ছ বলো তো, এটা কোন ধরনের প্রতিসাম্য বলো তো? এটা আমাদের যে কি মাছ বলো তো, তারা মাছ মানে কি, ফাদ স্টারফিশ, ইংলিশে স্টারফিশ বলে, স্টারফিশ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোন ধরনের প্রতিসাম্য বলতে পারবা কেউ? কমেন্ট করো তো, জলদি একটু কমেন্ট করে জানাও। এটা আমাদের কোন ধরনের প্রতিসাম্য? একটু আগেই কিন্তু পড়ে আসছি আমরা কিন্তু খুব মজা করে পড়তেছি মেইনলি, ঠিক আছে। এটা কোন ধরনের প্রতিসাম্য সবাই একটু কমেন্ট করো সবাই। এটার কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে, আমরা ক্লাসে মজা করে পড়বো, ঠিক আছে, আমাদের বোরিং না লাগে। মাঝে মাঝে তোমরা গল্প করবা আমাদের সাথে কমেন্টে, কথা তো বলতে পারছো না, কমেন্টে গল্প করবা, ঠিক আছে। এখন আসো অসম খণ্ডকায়ন, ঠিক আছে, যারা একটু কমেন্ট করো। দেখো আব্দুল কুদ্দুস বলছো পঞ্চরীয় প্রতিসাম্য, গুড ভাইয়া, তুমি সঠিক অ্যান্সার দিছো। ফাদ একটু নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে আমাদের যেটা ছিল স্টারফিশ, সেটা হচ্ছে আমাদের কি পঞ্চরীয় প্রতিসাম্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি বলছে, অঞ্চলায়ন। পরীক্ষাতে অঞ্চলায়ন মনে রাখবা, এটা হচ্ছে আমাদের এবার ট্যাগ প্রতিটি অঞ্চলকে মেইনলি অঞ্চলায়ন দেখা যাচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। আমরা যখন আর্থ্রোপোডা পড়বো তখন হচ্ছে এখানে দেখবা তখন আমরা দেখা যাবে, ঠিক আছে। এটা তখন আমরা দেখব কি যে ঘাসফড়িং এর বিভিন্ন অঞ্চল আছে, উদর, বক্ষ, প্রান্তিকতা। প্রান্তিকতা মনে রাখবা হচ্ছে জাস্ট 5 ধরনের, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে, আসবে না। কি বলছে, তলকে প্রধানত হচ্ছে 3টা ভাগে ভাগ করা হয়েছে, নামগুলো হেডলাইন দিয়ে পড়বা। মধ্যরেখীয় তল, সম্মুখ তল, অনুপ্রস্থ তল, এই 3টা জাস্ট এভাবে পড়বা, খুব বেশি জাস্ট নাম আর কিছুই না। ভাইগুলা তো ছিলাম বোঝাইছে, যাই হোক
সিলোম তো পড়াইছে ভাইয়া। এটা কি বলছে অ্যাসিলোম, এটা তো আমরা পড়ছি ভালোভাবে, আমরা সেই সিরিয়াল দিয়ে পড়ছি ভাই এগুলো। দেখো এখানে আমাদের নটোকর্ডের কথা বলেছে, ঠিক আছে? নটোকর্ড যেগুলা, এগুলো হচ্ছে আমরা সামনে যখন পড়াটা পড়তে যাব এখানে হচ্ছে ডিটেলস পড়বো, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে পড়তেছি না নটোকর্ডটা, সামনে স্লাইড দেওয়া থাকবে, খুবই সহজ জিনিস, বাট সামনে আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে? কি বলছিলাম? পুস্টিকনালী, আসো সেই পুস্টিকনালী, ঠিক আছে? কি বলছিলাম? পুস্টিকনালী, তাই না? আমরা যে সিরিয়াল পড়ছিলাম তার আরো একটা টপিক চলে আসছে, 3টা হয়ে গেছে, 4 নাম্বার টপিক, ঠিক আছে? কয়টা হয়ে গেছে? 3টা শেষ, 4 নাম্বার টপিক। দেখো কি বলছে? প্যারাজোয়া, ঠিক আছে? কি বলছে? প্যারাজোয়া। আচ্ছা, কে কে পরিমণি কে চিনো একটু কমেন্ট করো। পরিমণিকে চিনো কে কে? নায়িকা অভিনেত্রী পরিমণি কে চিনো কে কে? একটু কমেন্ট করো। এই যুগে এসে পরিমণিকে চেনে না এমন লোক নাই প্রায়। আমি তো জানি ফাদ তুমি চিনো না মেবি, ইংলিশ সিনেমা টিনেমা দেখো, তাই না? দেখো যে বলছে পোস্টিংলিকে মেইনলি 2টা ভাগে ভাগ করা হয়েছে, যাদের পোস্টিংলি থাকবে, যাদের থাকবে না। দেখো বলছে প্যারাজোয়া, তার মানে ওর কোনো প্যারা নাই দিন শেষে, ঠিক আছে? ফাদের মতো, ফাদ খায় দায় ঘুমায়, ঠিক আছে? ওর কোনো প্যারা ট্যারা কিছুই নাই, ঠিক আছে? এরকম। তাই কি বলছে? দেখো যেসব প্রাণীর দেহে কোনো নির্দিষ্ট পৌষ্টিকনালী বা গহ্বর থাকে না, তার মানে কি প্যারা নাই, ঠিক আছে? কি বলছি? ফাদার আমাকে লিখে দাও, প্যারা নাই মানে কি পৌষ্টিকনালী নাই। কারা? একটাই পর্ব, সেই পরিমণির পর্ব, প্রথম পর্বকে পরিফেরা, ঠিক আছে? 1 নাম্বার পর্ব। 1 নাম্বার পর্ব কি জানো? আমাদের সেই পরিফেরা, ঠিক আছে? 1 নাম্বার পর্ব হচ্ছে আমাদের কি? পরিফেরা, ঠিক আছে? 1 নাম্বার পর্ব হচ্ছে আমাদের কি? প্যারাজোয়া। বাদ বাকি যা থাকবে নিডারিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই হচ্ছে আমার কি? এন্টেরোজোয়া। তাদের মানে এদের কি হচ্ছে? কি থাকবে? পৌষ্টিকনালী অবশ্যই থাকবে। তাহলে কার জন্য প্যারা নাই ফাদ? পরিমণির প্যারা নাই। আচ্ছা, আরেকটা বলি, পি তে প্যারাজোয়া, পি তে পরিফেরা, ঠিক আছে? পিপি, ঠিক আছে? দেখো এন্টেরোজোয়া, তার মানে হচ্ছে কত নাম্বার পর্ব বললাম? 2 থেকে 9 নাম্বার পর্ব। আমরা সিরিয়াল দেখি 4টা টপিক পড়া শেষ। এরপরে যেদিন আমরা হচ্ছে পর্বের বৈজ্ঞানিক যে আবিষ্কারক, যে মানে যে বিজ্ঞানীরা আর কি আবিষ্কার করছে বিভিন্ন যে পর্বগুলো, মেজর পর্ব, ওই বিজ্ঞানীগুলোর নাম মনে রাখা যায়, ঠিক আছে? ওইটা জাস্ট আমরা সামনে ক্লাস ইনশাল্লাহ দেখবো। পরবর্তীতে দেখেছো তাহলে হচ্ছে সাবরিনা ইয়াসমিন বলতে চিনি ভাইয়া, সাদিয়ানুর বলতে চিনি, চিনি না লবণ হইতে পারে, ঠিক আছে? সাবরিনা ইয়াসমিন বলছে পরিফেরা, ঠিক আছে? অবশ্যই পরিমন্দিরে দিয়ে রাখবা, ওর কোনো প্যারাটা কিছু নাই, এজন্য পৌষ্টিকনালীও নাই, এজন্য হচ্ছে পরিফেরার অন্তর্গত, ঠিক আছে? এটা মনে রাখবা। চলো নেক্সট স্লাইডে চলে যাই। কি বলছে দেখো ফাদ? আমাদের ক্যাটাগরি বা র্যাঙ্কভুক্ত, ঠিক আছে? এখানে হচ্ছে একটা সংজ্ঞা দেওয়া আছে আর কি, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটা জিনিস মনে রাখবা, ট্যাক্সনকে শ্রেণীবদ্ধগত একক বলা হয়। ট্যাক্সনকে পরীক্ষার সময় কোশ্চেন আসবে, নিচের কোনটি শ্রেণীবদ্ধগত একক, ঠিক আছে? তখন অ্যান্সার কি করবা? সবাই লিখবা হচ্ছে কি? ট্যাক্সন, ঠিক আছে? সবাই কি? ট্যাক্সন। আমি একটু দ্রুত ক্লাসটা নেওয়ার ট্রাই করতেছি, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা ক্লাস পার হয়ে গেছে, ঠিক আছে? সামনে আমরা এমসিকিউ দেখবো। দেখো আমরা এক নজরে কিছু তথ্য পড়বো। ফাদ এক নজরে তথ্য একটু পড়ি তো, তুমি একটু বলো। বলছে যে শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে 7টি। কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস ও স্পিসিস। বাংলায় বললে কি? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, ঠিক আছে? এবার দেখো এখানে 4টা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, আসো একটু আমি পড়ি। দেখো তোমাদের মেইনলি যেটা ঘোলাবে সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর এবং সর্বজনীন স্তর, 2টা জিনিস। কোনটা? সর্বোচ্চ এবং সার্বজনীন। আসো যদি বলা হচ্ছে সর্বোচ্চ, আচ্ছা আমরা পাহাড়ের পর্বত মানে অনেক উঁচা বুঝি না? দেখো এই পর্বত এখানে কি পর্বত পড়তে পারি? অবভিয়াসলি পর্বত, ঠিক আছে? এই পর্বটা হচ্ছে আমাদের কি সর্বোচ্চ। দেখো সার্বজনীন স্তর আমাদের হচ্ছে রাজা মহারাজাদের কি হইতো বলতো, যারা রাজ্যে, এদের কি হইতো? ওদের ফ্যামিলি থেকে কিন্তু আমাদের সেই কি গঠিত হইতো, মানে সার্বজনীন আর কি, যে সিরিয়ালটা থাকতো, দেখা যাচ্ছে রাজা যে ছেলে ছিল সে রাজা কোর্ট থেকে আর কি আমাদের কিন্তু গঠিত হইতো, ঠিক আছে? আমরা মেইনলি হচ্ছে 2টা পর্ব, সেটা হচ্ছে সর্বোচ্চ বললে পর্ব, সার্বজনীন বললে হচ্ছে কি রাজ্য, ঠিক আছে? আর শুরু হবে কখন? এখনই ভাইয়া, এটা লাস্ট স্লাইড আর কি। আর শ্রেণীর মূল ভিত্তি বা একক বললে কি? প্রজাতি, ঠিক আছে? কি বলছিলাম যেন? শ্রেণীবদ্ধগত একক কোনটা? ট্যাক্সন। অপশনে কিন্তু এগুলা দিয়ে দিবে, ঠিক আছে?
আর বিজ্ঞানী সিমসন কি বলছে 21টি ক্যাটাগরিতে হায়ারার্কি করেন, প্রবর্তন করেন। ঠিক আছে, কয়টা? 21টা, এটা মনে রাখবা। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের জনক হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের ক্যারোলাস লিনিয়াস, ত্রিপদের হচ্ছে পাখি বিজ্ঞানী শিলেগেল। ঠিক আছে, এটা পরীক্ষাতে এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। যেমন হচ্ছে আমাদের ত্রিপদ আর কি হচ্ছে দ্বিপদ। দ্বিপদে হচ্ছে আমাদের গণ প্রজাতি থাকবে, আর ত্রিপদ যদি বলে গণ প্রজাতির সাথে একটা কি উপপদ যুক্ত হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। দেখো এগুলো পড়ছি। ফাহাদ, আমরা একটু দেখি ফার্স্ট কোশ্চেন। আজকে আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোন পর্বের প্রাণী ইউসিলেমেট নয়? সবাই অ্যান্সার করবো, ঠিক আছে? আমরা কিন্তু খুব সুন্দরভাবে সিরিয়ালটা মেনটেন করে পড়া শিখছিলাম আজকে। একটু নেই, এখন কিন্তু কোশ্চেন পারতে হবে। এন্ড আমার মনে হয় যে এখন কিন্তু তোমাদের এমসিকিউ পার্ট, এবং এই এমসিকিউ পার্টটা যদি না পারো তাহলে কিন্তু আর মজা হবে না আর কি। দেখো ফার্স্ট অফ অল দেখো, আমি কিন্তু তোমাদের প্রথমে আজকে শুরু করেছিলাম সিলম দ্বারা, এখন 33 জন হয়েছে। এখনো 33 জন। ওয়াও, তোমরা অনেক দুর্দান্ত। নারুতো খুব ভালো ক্লাস নিছো, খুবই ভালো অবশ্যই ক্লাস ভাই। নিছো। এন্ড আমার ছাড়ার সময় চলে আসছে, আমি যখন থাকবো না তখন আমাদের নারুতো, আমাদের আবিদ, এরাই তখন ক্লাস নেবে। একটা সময় তো আমাকে চলে যেতে হবে, তাই না বলো? ওকে, তাহলে দেখো সেটা হচ্ছে ইউসিলামেট। ইউসিলামেট মানেটাকে কি দেখো, সত্য সিলম, তাই না? কিন্তু নয় বলেছে। ইউসিলামেট নয় কোনটা? অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, নেমাটোডা। দেখি তো এখানে উত্তরটা কে দেয়, বলো বলো বলো, টপাটপ উত্তরটা বলো দেখি। আমাদের কোন বাচ্চা সবার আগে উত্তর দেয়? ওকে, একের ঘ। ওকে, আমার মনে উত্তর দিয়েছে, সবার আগে উত্তর দেয় সাবরিনা, উত্তর দিয়েছে সাবিরা, উত্তর দিয়েছে, তারপরে স্বপ্না ইসলাম উত্তর দিচ্ছে, আর কে? ওকে, এটা বলেছে নেমাটোডা, এটা বলেছে কোনটা? নেমাটোডা। আর কোথায় উত্তর, এর কোথায়? সবাই একে ডি বলছে। ওকে, সবাই বলেছে একের ডি। রাইট অ্যান্সার অবশ্যই হচ্ছে নেমাটোডা। এবং মনে রেখো নেমাটোডা এটা কিন্তু হচ্ছে সিউডোসিলোমেট। আমাদের সেই 4 নাম্বার পর্ব কিন্তু, ঠিক আছে? সিউডোসিলোমেট। ওকে, সিলোমেট, তাহলে মনে থাকবে আর কি আমাদের সিউডোসিলোমেট। গুড, চলে গেল। আর মনে রাখবে এই বাকি এই তিনটা, এরা কিন্তু ইউসিলোমেট। এরা কি? ইউসিলোমেট। এবং আরেকটা কথা আমরা জানি, অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট হচ্ছে প্রথম তিনটা পর্ব। কে কে? পরিফেরা, নিডারিয়া এবং প্ল্যাটিহেল সাথে এক্সট্রা কি ছিল বলো তো? টিনোফেরা, এটা মাথায় রাখবা। ওকে, এরপরের দিকে একটু চলে যাই। এটা হচ্ছে উত্তরটা। দেখো গলীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কোনটা? খুবই চমৎকার একটা কথা আবিদ এখানে একটা বলছে আর কি। ওকে, গলি ও ও ও ও ও বন্ধু লাল গোলাপি, না? এই ও যদি থাকে তাহলে সেটাই হবে কি? গলীয়। তাহলে গলীয় প্রতিসাম্যের উদাহরণ নয় নিচের কোনটা? ভালো করে খেয়াল করো, নয় নিচের কোনটা? দেখো ভলভক্স, হেলিওজর, রেডিওলেরিয়া এবং মেট্রিডিয়াম। উত্তরটা কে দেয় এখানে? দেখি 2 এর উত্তরটা কে দেয়? 2 নম্বরে অ্যানসার করো দ্রুত সবাই। একজন লিখছে যে ক্ষুধা লেগে গেছে। আমাদেরও ক্ষুধা লাগছে অবশ্যই ভাই, মানে এটা বলতে পারতেছি না লাইভে, বিশ্বাস করো, মানে প্রচন্ড লেভেলে ক্ষুধা লাগছে। সেই 3টা থেকে অফলাইনের ক্লাস, এরপরে তোমাদের অনলাইনের ক্লাস, সবকিছু মিলে অবস্থা খারাপ। আর তো বইয়ের কাজ লেগে থাকে, আর সারা রাত তো রাত 3টা 4টা থেকে তো বইয়ের কাজ লেগে থাকবে আর কি তোমাদের। ওকে, 2 এর এ উত্তর মেট্রিডিয়াম উত্তর দিয়েছে। অভ্রনীল কাব্য, আর কার কার উত্তর দেখতে পাচ্ছি আমি? অভ্রনীল কাব্যের সাথে সাথে আর কোনো কাব্য কি এসে আমাদের উত্তর দেওয়ার মতো আজকে? 2 এর কো আরমান মুন্না দিয়েছে, সাবিরা ইয়াসমিন উত্তর দিয়েছে, তন্দ্রা উত্তর দিয়েছে, তাহা উত্তর দিয়েছে, বৃষ্টি উত্তর দিয়েছে। 2 এর এ তাহা, ভেরি গুড, রাইট অ্যান্সার হচ্ছে 2 এর এ। ওকে, মেট্রিডিয়াম, কারণ এই ও থাকা মানেই হইতেছে কি বলতো? ও থাকা মানে গলীয়, ও থাকা মানে কি? গলীয়। ওকে, ভেরি গুড। এরপরের দিকে আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নের দিকে। দেখো মেট্রিডিয়াম, 3 নম্বর প্রশ্ন, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? খুবই চমৎকার, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, ডি ডি ডি, কি এটা? ডিসি, ডিসি বা সিডি, যেটা। ওকে, ডিসি মানে কি? এটা হচ্ছে ডি মানে মানে যেন কি? দ্বিপার্শ্বীয়, ও, তাই? সিতে হচ্ছে কি? সি মানে কি? করোটা ভাই। সি মানে বলে কোলেটা দিলাম তো। নাকি আর্থ্রোপোডা হবে না? না, অ্যানেলিডা হবে না। মলাস্কা হবে না। তাহলে মলাস্কা কি? অরীয় প্রতিসাম্যের মধ্যে পড়ে। সর্পিল ভাই, সাপের মতো এরকম। আচ্ছা, তার মানে তাহলে মলাস্কা হইতেছে সর্পিল। হ্যাঁ। আবার অ্যানেলিডা এটাও কি সর্পিল? সর্পিল। তাহলে এটা সর্পিল, এটা সর্পিল। আর্থ্রোপোডা হচ্ছে আমাদের গোল হবে না, অরিও। তাহলে এটা হবে অরিও। তাহলে দেখেন আমরা যদি ওর পরে সরিয়ার পরে কিন্তু আ আসে, অ এই আ দিয়ে কিন্তু আর্থ্রোপোডা পড়তে পারি। আর্থ্রোপোডা, তাহলে আর্থ্রোপোডা অরিও, অ্যানেলিডা সর্পিলাকার, মলাস্কা সর্পিলাকার। থাকে একমাত্র কর্ডাটা যেটা হচ্ছে দ্বিপার্শ্ব প্রতিসম, যেমন মানুষ, যেমন কি মানুষ। 3 এর ঘ। ওকে, আয়েশা সিদ্দিকা, আরমান মুন্না, সাবিরা উত্তর দিয়েছে। ওকে, ভেরি গুড। অভ্রনীল কাব্য, রাইট অ্যান্সার, অফকোর্স রাইট অ্যান্সার, সবারটা ঠিক আছে। এরপরের দিকে চলে যাই আর কি আমরা। এরপরে যাব কোষ এবং টিস্যু মাত্রার গঠন দেখা যায়। দেখো কোষ এবং টিস্যু, প্রথমটা ছিল কোষ মাত্রার, 2 নম্বর ছিল কোষ টিস্যু মাত্রার, 3 নম্বর ছিল টিস্যু অঙ্গ মাত্রার, 4 নম্বর ছিল অঙ্গ এবং তন্ত্র মাত্রার। তাহলে বলো পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটেল মেথেস নাকি কর্ডাটা?
পরিফেরা 1 নম্বর পর্ব, নিডারিয়া 2 নম্বর পর্ব, প্ল্যাটিহেলমিনথেস 3 নম্বর পর্ব এবং কর্ডাটা হচ্ছে কয় নম্বর পর্ব? 9 নম্বর পর্ব। দেখো কোষ এবং টিস্যু মাত্রা, দেখো এটা রাইট অ্যান্সার দেখি এটা কে দেয় আর কি আমাদের, রাইট অ্যান্সার দেখি কে দিচ্ছে আর কি এটার। ওকে আচ্ছা 3-এর ঘ এটা আমরা ঠিক আছে, 3-এর ঘ চাচ্ছি না আর কি। 4-এ প্রার্থনা ধরা বলছে 4-এ বি, অভ্রনীল কাব্য বলছে 4-এ বি, আয়েশা সিদ্দিকা বলছে 4-এ বি। আমরা নিডারিয়াকে ভাই ওরা চুজ করতেছে আর কি, সবাই নিডারিয়া মানে হাইড্রাকে। ওকে যেহেতু ওরা বলছে তার মানে ওরাই সঠিক, ওরা আমাদের থেকে কিন্তু ভালো। অ্যানসারটা দেখে নি, দেখি আমাদের কি বলা হচ্ছে। রাইট অ্যান্সার এই নিডারিয়া। আরে বাহ মিলে গেছে ওদের ভাই যেভাবে সিরিয়াল পড়াইছি মনে হয় না যে জীবনের এমসিকিউ ভুল করবে। এই যে তাহলে সাইকেল 2 তে কি ওদেরকে আমরা পেতে চাই? এরকম ক্লাস যদি ওরা পেতে চায় অবশ্যই সাইকেল 2 তে ভর্তি হওয়া লাগবে। মাত্র 510 টাকা, মাত্র 510 টাকা, সাথে কিন্তু দেশের দাগানো পিডিএফ ফ্রি। ওকে আচ্ছা এরপর দেখো নিচের কোনটি এক স্তরী বা ভ্রূণবিহীন স্তর, মানে ভ্রূণ স্তরবিহীন, হয় এক স্তরই হবে অথবা তার কোনো ভ্রূণ স্তরই নাই। ক্লিয়ার? কোনটা বলে? একটু আগে একটা ছিল মানে কোষীয় মাত্রা যেটা এক স্তরী। তাহলে দেখো তো একটা পরিফেরা, নিডারিয়া, আমাদের সেই বিখ্যাত নায়িকা পরিমণি। ওকে তাহলে দেখো কর্ডাটা ত্রিস্তরী, প্ল্যাটিহেলমিনথেস ত্রিস্তরী, নিডারিয়া, হাইড্রা দ্বিস্তরী, যার মাঝখানে থেকে মেসোগ্লিয়া। তাহলে একমাত্র এখানে হওয়ার উত্তর মতো কোনটা থাকবে বলো তো দেখি। 5-এর ক উত্তর কে দিয়েছে এটাতে দেখি তো একটু, সবাই একটু দেখো তো 5-এর কে উত্তর কে দিয়েছে। 5-এর ক ভেরি গুড, অভ্রনীল জহরা উত্তর দিয়েছে। কুদ্দুস, আব্দুল কুদ্দুস, সাবিয়া, আয়েশা সিদ্দিকা, অভ্রনীল কাব্য, সামিয়া উত্তর দিয়েছে। ভেরি গুড, 5-এর ক পরিফেরা। 5-এর ক হচ্ছে পরিফেরা। ওকে অ্যাবসলিউট রাইট। এরপরের দিকে আমাদের লাস্টের দিকে সেটা হচ্ছে চমৎকার একটা প্রশ্ন, জীবের শ্রেণীবিন্যাসে সবচেয়ে বড় একক। এটা যে পারবে তার জন্য আমি একটা হাততালি দেব। দেখি সবচেয়ে বড় পর্ব, এটা কিন্তু আবিদ এবং ফাহাদ একটু আগে পড়াইছে। সবচেয়ে বড় পর্ব কোনটা? ঠিক আছে সবচেয়ে বড় একক, সরি সবচেয়ে বড় একক কোনটা? পর্ব, রাজ্য, প্রজাতি, শ্রেণী। পর্ব, রাজ্য, প্রজাতি, শ্রেণী। দেখি উত্তরটা কে দেয় আর কি। দেখি 6 আমি একটু শুনতে চাই। 6 পারবে ভাই, পারবে অবশ্যই পারবে। না পারলে আমাদের পড়ানোই বৃথা আজকে। হ্যাঁ পারা লাগবে, কিন্তু ভুল করবা তার নাম এখানে বলবো, তার মানে কেউ ভুল করতে পারবো না। অভ্রনীল কাব্য সবার আগে হচ্ছে বলছে পর্ব। রাইট অ্যান্সার। সাবিনা ইয়াসমিনও বলছে এ, আব্দুল কুদ্দুস বলছে, সবাই হচ্ছে এই কুদ্দুস সি বলছে। কুদ্দুস এটা হইলো না ভাইয়া। কুদ্দুস এটা তুমি কি করলা কুদ্দুস? না মনটা খারাপ করে দিলা রে সোনা। এটা হবে কি 6-এর এ রাইট অ্যান্সার, পর্ব হবে। আর যদি সার্বজনীনের কথা বলা হয় তাহলে যেন কি হবে আবিদ? ভাই সার্বজনীন হচ্ছে রাজ্য। আমি তো অলরেডি বলছি রাজাদের আমলেই কিন্তু রাজারা হচ্ছে ওর পরে রাজার ছেলে হয়, মানে ওদের একটা বংশগতীয় ভাবে আর কি মানে রাজ্যটা নিয়ন্ত্রণ করে। এই জন্য হচ্ছে আমরা অল টাইম সার্বজনীন স্তরটা হচ্ছে আমাদের কি রাজ্য। ঠিক আছে? যদি বলে সর্বোচ্চ অবশ্যই হবে পর্ব। আমি তো অলরেডি বলছি সর্বোচ্চ চূড়ায় উঠতে গেলে বা পাহাড় পর্বতে উঠতে গেলে পাহাড় পর্বত বলতেছি মানে কি পর্ব আসতেছে। ঠিক আছে? তার মানে কি পর্ব। রাইট অ্যান্সার হচ্ছে পর্ব। দেখি চলে যায় পরে দেখি। আচ্ছা ওয়েট আমার এখানে দাও পর্ব রাইট অ্যান্সার। অবশ্যই পর্ব অ্যান্সার। ঠিক আছে? সার্বজনীন বললে হতো রাজ্য। চলো এরপরে দেখি আমরা একটু চলে যাই। অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্যের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? ঠিক আছে অরীয় প্রতিসাম্য বলতে গোলাকার প্রতিসাম্য বলতে কোনটা সঠিক নয়? ক্লিয়ার? দেখি তো একটু আমরা। হাইড্রা, জেলিফিশ, সমুদ্র তারা নাকি স্পঞ্জ? হাইড্রা, জেলিফিশ, সমুদ্র তারা নাকি স্পঞ্জ? যে অরীয় প্রতিসাম্য সবসময় মনে রাখবা 2 আর 8 নাম্বার পর্ব। আরো সহজ করে দিলাম, যা আছে সব এখানে। ফাহাদের বান্ধবীরে আনতে পারো, জেসিয়া দিয়ে পড়তে পারো। তোরা ফাহাদের বান্ধবীকেও নিয়ে আসছিস পড়ার মধ্যে? ফাহাদের বান্ধবীর নাম যেন কি বলছে? জেসিকা। জেসিহা? আরে বাবা, বান্ধবীর নাম দিয়ে যদি একটু পড়া হয় তাহলে বান্ধবী থাকা তো ভালো। ঠিক আছে ওকে। ফাহাদ যেহেতু বলছে, ওরা বলছে হচ্ছে ডি, সাথে ডি মানে স্পঞ্জ মানে পরিফেরা। অবশ্যই ওকে আর আমার মনে বলেছে পরিফেরা। তাহলে ঠিক আছে চলো আমরা একটু দেখে ফেলি। রাইট অ্যান্সার হচ্ছে কত? 7-এর। চলো আমরা দেখে ফেলি। দেখে অ্যান্সারটা দেখি। দেখো কি অবশ্যই স্পঞ্জ। ওকে স্পঞ্জ। তারপরে দিকে চলে যাই। ওকে আমাদের দ্য লাস্ট স্লাইড তোমরা সবাই জানো, অনেকবার বলে ফেলেছি আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 2। আমাদের কিন্তু এই প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস সেটা কিন্তু শেষ অধ্যায় হচ্ছে, শেষ অধ্যায়। এরপরে আমাদের 1 অক্টোবর থেকে কিন্তু শুরু হবে আমাদের পেইড যে ব্যাচটা মাস্টার টপিক কোর্স সাইকেল 2, কোষ রসায়ন, রক্ত সঞ্চালন, শ্বসন এবং শ্বাসক্রিয়া।
আমাদের এই 3টা অধ্যায় থাকবে তোমাদের জন্য। কোর্স ফিতে থাকবে মাত্র 510 টাকা এবং সময় লাগবে ধরে রাখছি আমরা 2 মাসের মতো আর কি। এটা যারা যারা তোমরা করতে চাও আমাদের এই কোর্সে যারা থাকতে চাও অবশ্যই পেজে নক দিতে আমাদের হবে। পেজে নক দিতে পারো এবং অলরেডি আমাদের আলহামদুলিল্লাহ অনেকজন ভর্তি হয়ে গিয়েছে আর কি আমাদের এটাতে। আর তোমাদের সবার জন্য থাকছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু দেশ সেরা দাগানো একটা পিডিএফ মাস্ট বি, আর স্লাইড তো থাকবেই, দাগানো বই থাকবে, আমরা এক্সাম নেব এবং ক্লাসটা দেখা যাক তোমাদের সাথে কথা বলে জুমে নিব নাকি ফেসবুক লাইভে নেব, এটা নিয়ে আমি একটু ভেবে নিচ্ছি আর কি। দেখা যাক কোনটাতে নেওয়া যায় আর কি। ওকে, আসলে কি খুবই ইন্টারেক্টিভ একটা ক্লাস হবে, আজকে দারুণ একটা ক্লাসটা ক্লাস কেমন হবে। লাগছে সবাই একটু কমেন্ট করো আর কি। আর আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু যদি তোমরা একটু কমেন্টসে একটু জানাতে খুবই ভালো হতো। আর ক্লাস হিসেবে আমাদের ক্লাসগুলো করার পাশে অবশ্যই নোটগুলা শেয়ার করলে খুবই ভালো লাগে, যে আসলে আমরা ক্লাসে কতটুকু পড়াইছি ওরা কতটুকু পারতেছে এগুলো দেখলে আমাদের বায়োলজি লাভার্স যে গ্রুপ রয়েছে Group এবং page। গ্রুপে কিন্তু তোমরা নোটটা শেয়ার করতে পারো। আর যারা যারা এই ক্লাসগুলো হয়তো বা পরে দেখবা, আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে বায়োলজি লাভার্স ইউটিউব চ্যানেলে গেলে একদম সব প্লেলিস্ট আকারে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আজকে এতক্ষণ ধরে ক্লাস করছে, এটা খুব ভালো একটা জিনিস আর কি। বৃষ্টি ক্লাস করে ভালো লাগলো, থ্যাংক ইউ বৃষ্টি তোমাকে। প্রার্থনা ঝরা বলেছে ভাইয়া অনেক সুন্দর লেগেছে ক্লাসটা, থ্যাংক ইউ। আচ্ছা, আয়েশা সিদ্দিকা অনেক ভালো ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর ভালো কথাগুলো শুনতে একটু ভালোই লাগে আর কি, অবশ্যই, আমাদের অবশ্যই। সবারই ভালো লাগে। এনিথিং? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি আগামী রবিবারে তোমাদের সাথে আবারও আমাদের এটার 2 নাম্বার ক্লাস নিয়ে আমরা আলোচনা করব সন্ধ্যা 7:30টার দিকে। আর অবশ্যই স্লাইডটা কিছুক্ষণের মধ্যে আমরা তোমাদেরকে পৌঁছায় দিব আর কি। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ওকে, আর আবিদ কিছু বলতে চাও তাদেরকে? ওরা অলরেডি বলতেছে আরো কিছু এমসিকিউ দেন ভাইয়া। আসলে তোমরা একটু লক্ষ্য করো, ক্লাসটা অলরেডি প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে গেছে, ঠিক আছে? আসলে দেখো, একঘেয়েমি ক্লাস করতে আসলে ভালো লাগে না, এটা মাথায় রাখবা। আর তোমাদের তো আমরা বলছি চ্যাপ্টার শেষে তো প্রতিদিন আমরা 8টা-10টা করে এমসিকিউ রাখি। আর এছাড়াও আমাদের প্রতিটা সাইকেলের যে চ্যাপ্টারগুলো পড়া শেষে অবশ্যই কিন্তু আমরা একটি অনশট এমসিকিউ রাখি, ঠিক আছে? এখন ওই অনশট এমসিকিউতে আমরা এমন এমসিকিউ রাখি যাতে ওই অনশট এমসিকিউর যে 40 বা 45টা এমসিকিউ তুমি সলভ করলে পুরা চ্যাপ্টারটা কাভার হয়ে যায়, ঠিক আছে? তোমরা অবশ্যই, আমরা তো চেষ্টা করি প্রতিটা টপিক, মাস্টার টপিকের যে টপিকগুলো পড়ার শেষে অবশ্যই এমসিকিউ রাখি এবং অনশট ক্লাসের এমসিকিউগুলো করবা, মনে তাহলে পড়াটা কমপ্লিট হবে, ঠিক আছে? ওকে, আমার মনে হয় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল বলতে আগামী দিনের ক্লাসে। তোমরা অবশ্যই নোটটা একটু শেয়ার করবা, ক্লাস নোটটা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।